জিনজিরা খুব অলস। অলস একটা নেগেটিভ পার্ট হইলেও একটা পজিটিভ পার্ট তারা কিন্তু অল্টারনেটিভ ওয়ে বের করে ফেলছে যে আসলে কিভাবে এটা এখন এআই দিয়ে ডিপসিক, এলএলএম মডেল যেগুলো আছে ধরেন আমি এইচআরটাকে ২ ভাগে ভাগ করি নরমালি। একটা হচ্ছে এইচআরএম আরেকটা হচ্ছে এইচআরডি। ম্যানেজমেন্ট যে পার্টটা এইটা মূলত ডে টু ডে অ্যাক্টিভিটি। এত বেশি অটোমেটেড করে ফেলা পসিবল যে কোনো বিষয়তে হয়তোবা মানুষ লাগবেই না। অনেকেই বলে যে তুমি অনেক অস্থির। সবার মধ্যে থাকে যে আমি কিছু একটা করব তখন আসলে অস্থির না হলে আসলে গ্রোথটা ইনশিওর করা কঠিন হয়ে যায়। LinkedIn একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ধরেন আমি পার্সোনালি বিবিএ করে আসছি। এখন আমার LinkedIn বাইরে এসে কেন শিখতে হবে? হ্যাঁ? সফট স্কিলটা অনেক ইম্পোর্টেন্ট। সফট স্কিলের মধ্যে টোটাল ১৪ থেকে ১৮ টা সাব স্কিল পড়ে। যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ দিলে কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিংকিং। সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ডেইলি কর্পোরেটের বিশেষ আয়োজনে। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যিনি একাধারে একজন অভিজ্ঞ এইচআর ও অপারেশনস পেশাজীবী এবং একই সাথে ক্যারিয়ার কনসালটেন্ট এবং ট্রেডার। তার কাজের ক্ষেত্র দিয়েও তিনি শুধুমাত্র কর্পোরেট অফিসে সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি গবেষণা করছেন মানুষের ভবিষ্যৎ কর্মসংস্থান ধরন এবং তরুণদের লিডারশিপ বিকাশে। জনাব মাহির অলিক ভাইয়া, বর্তমানে তিনি জেনারেল ম্যানেজার অপারেশনস ও এইচআর হিসেবে দায়িত্বরত আছেন ইন্টেলিজেন্স.এআই এর একজন রিসার্চার ও পিএইচডি অ্যাসপারেন্ট। একই সাথে তার অসাধারণ নেতৃত্ব গুণ ও অবদানের জন্য তিনি পেয়েছেন গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি কিন্তু এআই এবং এইচআর দুটি একসাথে অ্যালাইন করে কাজ করছেন। আজকে আমরা ভাইয়ার থেকে জানবো এই এইচআর ম্যানেজমেন্টে এআই কি ধরনের পরিবর্তন আনছে এবং কেমন হতে চলছে ভবিষ্যতের টিচার। একই সাথে তরুণ প্রফেশনালদের জন্য আমরা ভাইয়ার থেকে জানবো কিভাবে তারা প্রস্তুত করতে পারে নিজেদেরকে এই এআই ড্রিভেন যুগের জন্য। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাইয়া। আপনাকেও স্বাগত টেলিকর্পোরেটের বিশেষ আয়োজনে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার এই ক্যারিয়ারটা শুরু হয়েছে কিভাবে? পথ চলাটা কেমনে শুরু? আচ্ছা, আ এটা যদি বলতে হয় তাহলে আমার ১ম এই ক্যারিয়ারের পার্টটা থেকে আমার এডুকেশন পার্টে একটু যেতে হবে যে আমি এটা শুরু হয় আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে। সো আমি নরমালি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আমাদের বাংলাদেশে কি হয় নরমালি ফ্যামিলি থেকে চায় যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়বো, ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হবে রেগুলার। আমার ফ্যামিলিও ক্যাজুয়াল ওইটাই ভাবছে। ওইটা থেকেই আমার সায়েন্স আমার এসএসসি এবং এইচএসসিতে সায়েন্স ছিল। এখন পরবর্তীতে আমি যখন এইচএসসির ফার্স্ট ইয়ারে একটা সার্টেন পার্ট কমপ্লিট করলাম। আমার মনে হলো যে আসলে আই এম নট অন দ্য রাইট ওয়ে, রাইট রুট বেসিক্যালি। সো অ্যান্ড ওটা থেকেই আমার আইবি প্রিপারেশন শুরু করা। অ্যান্ড তখন আসলে বাসা, ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল আসলে রিলেটিভ যারা তারা অনেকটাই আসলে এই আমার ডিসিশনটার বিপক্ষেই ছিল। বাট পরবর্তীতে আর্মি এবিতে আসলে কন্টিনিউ করি অ্যান্ড ওইখানেও অনেক কিছু ফেস-টেস করা লাগছে। বাট একটা সার্টেন টাইম পরে আমি যখন ভার্সিটি শুরু করি, তার ৩ মাস পর্যন্ত আমি মোটামুটি ঘোরাঘুরি করছি ভার্সিটি লাইফে নরমালি যেমনটা করে সবাই। সো আ আফটার ৩ মান্থস আমার আসলে আ একটু মনে হলো যে না আচ্ছা এনাফ। আ আমি আসলে যে পারপাস নিয়ে আসছি সবাই কেউ রাজি ছিল না। সবার বিপক্ষে এসে করা। সো আমার একটা টার্গেট তো আছে। ওইটা আমি অ্যাচিভ করার জন্যই আইবিএতে আসা বা ওভারঅল গ্রো করার উদ্দেশ্যে আসা। সো তখন আমার মনে হলো যে আচ্ছা এখন মনে হয় আগানো উচিত। তখন আস্তে আমি বিভিন্ন অর্গানাইজেশন চেনা শুরু করি। কারণ আমরা নরমালি যারা ধরেন মফস্বল থেকে বা গ্রাম থেকে আসি, তাদের আসলে ওই অ্যাক্সেস থাকে না ছোট থেকে। সো আমরা আমাদের কাছে যখন বাইরে আসি তখন সব দুনিয়াটাই নতুন। সো তখন আস্তে অ্যাক্সেস শুরু করি। বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা শুরু করি। ইভেন ১ম বছরেই আমি অলমোস্ট আ ১০ থেকে ১২ টা আ আ অর্গানাইজেশনের সাথে ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিএ যেটা বলে আরকি ওইটা হিসেবে জয়েন করি। বাট ওইটার পরে আমার কিছু রিয়ালাইজেশন হয়। কারণ কি নরমালি ধরেন আমরা যারা বাইরে থেকে আসি বা গ্রাম থেকে বা মফস্বল থেকে আসি, তাদের গাইড করার মতো কিন্তু কেউ থাকে না। সো তখন আসলে এক্সপ্লোর করতেছি এনার্জেটিক মাইন্ড কিছু একটা করতে হবে। কি করব একদম স্পেসিফিক জানি না। সো তখন দিয়ে মনে হয় যে আচ্ছা ঠিক আছে। এখন থেকে আস্তে আরেকটু ওয়েল অর্গানাইজড ভাবে করতে হবে। আ মানে একটু প্রপার যেগুলার সাথে কানেক্টেড হয়েছি এর সাথে আরেকটু কনস্ট্রাকটিভ ওয়েতে কিভাবে একটু বেটার ওয়েতে কন্ট্রিবিউট করা যাইতে পারে। তারপর আস্তে আম আ কিছু ভাই ব্রাদার ছিল যারা আসলেই ভালো চেত। যেমন আমি মেনশন করতে চাইবো শাহরিয়ার ভাই এবং হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র ছিল হচ্ছে আ আমিন ভাই। সো উনারা একটা সার্টেন পিরিয়ড আমাকে গাইড করছে বা মেইনটেইন করছে যে আচ্ছা এটা এইভাবে করো। ইনিশিয়াল স্টেজে যেটা আসলে আমি টোটালি নিউ। অ্যান্ড তারপরে আস্তে ওইখান থেকে ওনাদের ৬ মাস মতো একটা গাইডেন্স এর পরবর্তীতে আস্তে আমি ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশনে কাজ করা শুরু করি।
অ্যান্ড আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল আচ্ছা আমি সোশ্যাল কন্ট্রিবিউশন রাখবো সোসাইটিতে কিছু একটা। বাট কি যে রাখবো আমি সিওর কনফার্ম ছিলাম না স্বাভাবিকভাবে। ওইভাবে আ ভিউটা ছিল না। সো পরবর্তীতে যখন আসলে কাজ করা শুরু করি, তখন আমার মনে হলো যে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট এই পার্টগুলো আমাকে অনেক বেশি টানে বা অ্যাট্রাক্ট করে। অ্যান্ড পরবর্তীতে আমি ভার্সিটি থাকা অবস্থায় ভার্সিটির 3rd ইয়ারের দিকে ২ টা অর্গানাইজেশনে 3rd ইয়ারের লাস্টে একটা যেটা হচ্ছে P6 আ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওইখানে আরকি কান্ট্রি হেড হিসেবে আরকি আ সার্ভ করি এবং তারই পরবর্তীতে ব্যাক টু ব্যাক একটা অর্গানাইজেশন হচ্ছে দ্য রোড টু রাইট ওখানে আরকি কান্ট্রি চেয়ারপারসন হিসেবে আরকি সার্ভ করা হয়, সৌভাগ্যটা হয়। অ্যান্ড তারপর আস্তে, আস্তে ওই প্রসেসে থাকলে আসলে আর খুব একটা বেশি ঘুরে তাকাতে হয়নি। অন দ্য ফ্লোতে অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করা হয়েছে। তারপর আমার প্রফেশনাল দিক থেকে যদি স্টার্টিং বলি আমি বলব যে আ বাংলাদেশ তথ্য পরিসংখ্যান অধিদপ্তরের সাথে কাজ করা হয়েছিল প্রজেক্টে ট্রেইনার হিসেবে। ওইটা আসলে আমি বলব ফাইন্যান্সিয়ালি আরকি প্রফেশনাল যে ক্যারিয়ারটা ওইটা শুরু। এরপরে USAID বিজয় প্রজেক্ট অ্যান্ড এর বাইরে অনেক নন প্রফিট অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়েছে। তো টিল নাও হ্যাঁ, অনেকগুলা মানে যেহেতু ওই ভিতরে একটা ক্ষিধা ছিল যে কিছু একটা করব। বাট কি করব এক্সাক্টলি নিজেও এখন এমন হয় যে নিজেই নিজেকে গাইড করতে হয়। তো ওইটা করতে হলে অনেক কিছু এক্সপ্লোর করতে হয়, অনেক কিছু ট্রাই করতে হয়। তারপর আগাইতে হয়। তো দ্যাটস ওয়াই এটা করতে, করতে অনেকগুলা জিনিস করা হয়ে গেছে। অনেকেই বলে যে তুমি অনেক অস্থির। বাট আসলে এইটা যখন আমরা বাইরে থেকে কিছু একটা সবার মধ্যে থাকে যে আমি কিছু একটা করব তখন আসলে অস্থির না হলে আসলে গ্রোথটা ইনশিওর করা কঠিন হয়ে যায়। সো, সো ফার এই হচ্ছে জার্নি টিল নাও তো আপনারা জানেন কি করছি অ্যান্ড এখন বর্তমানে ইন্টালসেন্স এর সাথে আছি এবং এর পাশাপাশি আমি আ বিভিন্ন ট্রেনিং এ আ কন্ট্রিবিউট করা হয়। টিল নাও অলমোস্ট ৭,০০০ প্লাস ইয়ুথদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং আমার ইয়ুথদের সাথে কাজ করতে আসলে ভালো লাগে। সো দ্যাটস ওয়াই আরকি। আচ্ছা ভাইয়া। সো এইচআর এবং অপারেশনস নিয়ে কিন্তু অনেকেই কাজ করছেন। আপনি এই এইচআর ম্যানেজমেন্টে এআই যুক্ত করেছেন। সো এই পথ চলাটা ঠিক কিভাবে শুরু হলো? আম আসলে এআই আমি যুক্ত করি নাই। বাট হ্যাঁ, বিষয়টাও এমন হচ্ছে যে আ নরমালি ধরেন আমি HR অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছিলাম, সো এই পার্টটা যখন করতে গেছিলাম আমি দেখলাম যে আস্তে, আস্তে বিশেষ করে কোভিড এর পরে এআই একটা রেভলিউশন আসছে। আর আমি ইন্টেলিজেন্স এআই এর সাথে মোটামুটি ৪ বছর মতো আছি। সো যখন আমি এই আ রেভলিউশনটা দেখছিলাম সামনে অ্যান্ড আসলে আ যেহেতু আমি প্রিভিলেজড বলব যে ইন্টেলিজেন্স এআই এর সাথে যখন কাজ করা হয় তখন আমার আশেপাশে যে রিসোর্স ছিল তা বাংলাদেশে ওয়ান অফ দ্যা বেস্ট এআই রিসোর্স যারা বলব এমএল ফিল্ডে আছে, যারা অনেক দিন ধরে কাজ করছে। সো উনাদের কাছ থেকে অনেক ইনসাইট আমি পেয়েছি যে আসলে কিভাবে রেগুলেশন হচ্ছে বা এরা অনেক, অনেক, অনেক আ বিষয়গুলো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো যেগুলো বাইরের মানুষ হয়তোবা ওই ইনসাইটটা পায় না, ওইগুলাতে আমার অ্যাক্সেস ছিল। অ্যান্ড ওইগুলা আমার মনে হয় অনেক বেশি হেল্প করছে আসলে এটা ইন্টারেস্টটা আগাইতে। অ্যান্ড আমি দেখলাম আসলে কি আমাদের নরমালি বাংলাদেশের পার্সপেক্টিভ এ ম্যানেজমেন্ট ফিল্ডটা অনেক বেশি আন্ডাররেটেড অ্যান্ড আসলে আন্ডাররেটেড হওয়ার কারণ আছে। কারণ ম্যানেজমেন্টটা আসলে আপনি প্রুভ করতে পারবেন না অত প্রমিনেন্ট ভাবে স্কিলটা। বাট আসলে টেকনিক্যাল স্কিলগুলো একদম ভিজিবল করা যায়। যেটা ওইটার জন্য একটু টাফ ম্যানেজমেন্ট স্কিল গুলোর জন্য। সো তখন আমার মনে হলো যে না যেহেতু আমরা সব বিষয়গুলা এআই এর ফ্লো তে আগাচ্ছে। সো এআই অ্যান্ড টেকনোলজি এইটা ফিউচার হতে যাচ্ছে। অ্যান্ড আমার যদি এখন আমি আমার এইচআর অপারেশনস অ্যান্ড যে ট্রেনিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমি কাজ করি। আমার যদি ফিউচার প্রিপেয়ার্ড একজন প্রফেশনাল হতে হয় তাহলে আমার জন্য এইটার কোলাবোরেশন কিভাবে পসিবল, এটা অ্যালাইন করে আমি কিভাবে কাজ করতে পারি, এটা নিয়ে মনে হয় আমার একটু এনালাইসিস করা দরকার। তখন এনালাইসিস করতে যেয়ে দেখলাম যে বাংলাদেশের এটা স্কোপটা তুলনামূলকভাবে কম। বাট আমার এখন কারেন্টলি আমি ওই এনালাইসিস এর প্রসেসটাই চলছে। যেহেতু আপনি ওই বললেন রিসার্চ এর পার্টটা, হ্যাঁ, আমি কারেন্টলি রিসার্চ করছি। চেষ্টা করছি যে এই এক্সপ্লোরেশন গুলা কিভাবে বের করা যায়। দো আই নো ইট উইল টেক টাইম বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন বা অন্য বিষয়গুলা। বাট ইন্টারন্যাশনালিও কিভাবে করা যায় এই ওভারঅল অ্যাসপেক্ট নিয়ে আরকি আমার কারেন্টলি রিসার্চ গুলো চলছে। সো এইচআর কে অনেকে শুধুমাত্র রিক্রুটমেন্ট বা প্যারাস হিসেবেই দেখে। আপনার মতে এইচআর আসলে সবচেয়ে বড় দায়িত্বটা কি? আ আমি এইচআরটাকে ২ ভাগে ভাগ করি নরমালি। এইচআর টোটাল পার্টটাতে। সো একটা হচ্ছে এইচআরএম আরেকটা হচ্ছে এইচআরডি।
HRM হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর HRD হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমার পার্সোনাল এটা এমন না যে আমি কোনো বই থেকে বলছি, বাট আমার পার্সোনাল থিওরি অনুযায়ী আমি নরমালি ২ টা এক্সপেক্টে দেখি। এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে পার্টটা, এইটা মূলত ডে টু ডে অ্যাক্টিভিটি। আপনি যেটা বললেন যে পেরোল ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো থাকে। সো এইটা না কিছুটা রিপিটেড ওয়ার্ক, মানে রোবোটিক কাজ। এটা এমন না যে আপনার খুব বেশি ইনোভেশন আনার কোনো ওয়ে আছে। আ কিছু বিষয় এমনও আছে এত বেশি অটোমেটেড করে ফেলা পসিবল যে কোনো বিষয়তে হয়তোবা মানুষ লাগবেই না। এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্টটাতে। বাট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে পার্টটা, এইটা হিউম্যান টাচ ছাড়া করাটা বেশ ডিফিকাল্ট। অ্যান্ড এখানে ইনোভেশন পার্ট, লিডারশিপের পার্টটা অনেক বেশি প্রমিনেন্ট। সো আমার মনে হয় এইচআরদের দায়িত্ব হবে গতানুগতিক অবশ্যই আমাদের এইচআর এম এর পার্ট যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডে টু ডে অফ অ্যাক্টিভিটি বা অপারেশনগুলা, ওগুলা কন্টিনিউ তো অবশ্যই করতে হবে। ওগুলো ছাড়া তো এগুলো অপারেশন হবে না। বাট আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আমরা কিভাবে আরো ফ্লুয়েন্ট অ্যান্ড এমপ্লয়ার এমপ্লয় এবং এমপ্লয়ার বোথ ফ্রেন্ডলি অ্যান্ড একটা কোলাবোরেশন স্কোপ হিসেবে কাজ করতে পারি, এবং ওইটা কিভাবে একটু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা যায়, অ্যাজ আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট ফর লং টার্ম সাস্টেনেবিলিটি ফর অর্গানাইজেশন অ্যান্ড পার্সোনাল লেভেল অ্যাজ ওয়েল। সো আমার মনে হয় যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে একটা বড় দায়িত্ব পালন করতে পারে হিউম্যান রিসোর্স প্রফেশনালরা। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া, প্রত্যেক বছর কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছে। তো আপনার কি মনে হয় যে ইউনিভার্সিটিগুলো আমাদেরকে ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্ট অফার করতে পারছে? বিষয়টা বেশ আ আ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অ্যান্ড আমি ইনিশিয়ালি যদি একদম শর্টে বলতে হয়, আমি বলব যে না, আসলে হচ্ছে না। এখন কেন হচ্ছে না এটা আসলে এক্সপ্লেইন করা দরকার। ডিরেক্ট বলতেই পারে। সো আমাদের না আপু, আমার পার্সোনালি যেটা মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমটাই সমস্যা। ফুল এডুকেশন সিস্টেমটা সমস্যা। এখন এটা আমি আপনি একা হয়তোবা চেঞ্জ করতে পারব না। ইভেন কিছু ইউনিভার্সিটি আমি রিসেন্টলি খেয়াল করছি, যাদের কিছু ইনোভেটিভ কোর্স তারা অফার করছে যেটা বেশ ভালো, অ্যাপ্রিশিয়েটেড। যেমন আমি দেখছি ডেফোডিল ইউনিভার্সিটিতে আমি এন্টারপ্রেনারশিপ রিলেটেড একটা কোর্স বা ডিগ্রি দেখছি। এটা আমার বেশ ভালো লাগছে যে না, তারা ইনোভেটিভ কিছু একটা করার ট্রাই করছে। বাট এখানে মেইন সমস্যা যেটা, হ্যাঁ, কিছু কোর্সে এটা ভালো, বাট ওটা এক্সেপশন। এক্সেপশন ক্যান বি এক্সাম্পল। সো আমি যদি হলিস্টিক ওয়েতে বলি, আমরা যেগুলো পড়াশোনা করছি, এগুলো আসলে কি, আমি যদি আপনাকে প্রশ্ন করি বা অন্য কাউকে প্রশ্ন করি, আসলে কি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে বা লাগছে? বেশি একটা। খুব বেশি একটা না। ইভেন আমার তো লাগে নাই। নরমালি আমার অনেক সময় ফিল হয় যে এখন কাজে এসে বা প্রফেশনাল লাইফে এসে অনেক কিছু আছে, আমার ফিল হয় যে এইটা আমার না ভার্সিটি লাইফে আমার কোর্স হিসেবে থাকা উচিত ছিল। যেমন ধরেন এটা হয়তোবা যারা শুনছে বা আপনি রিলেট করতে পারবেন, সবার একটা কোর্স থাকে রিসার্চ মেথোডোলজি। ম্যাক্সিমাম এর ম্যান্ডেটরি থাকে অলমোস্ট। বাট সমস্যা হচ্ছে আ রিসার্চ মেথোডোলজি ধরেন একটা আ ক্লাসে 100% স্টুডেন্টের রিসার্চ মেথোডোলজি কোর্স আছে। বাট রিসার্চ বা পাবলিকেশন, একটা পাবলিকেশন কতজনের আছে? আমাদের কি এই রিসার্চ মেথোডোলজি কোর্সটা না দিয়ে এইটা ইনশিওর করা উচিত না যে যখন আমরা এই রিসার্চ মেথোডোলজি কোর্সটা শেষ করছে, তার মধ্যে আমরা ইনশিওর করব প্রত্যেক স্টুডেন্টের এট লিস্ট একটা হইলেও পাবলিকেশন থাকবে। সো আমরা এইটা যদি না করতে পারি, আমরা কোর্স দিয়ে কিন্তু কোনো লাভ নাই। সো আল্টিমেটলি আমাদের রেজাল্টে ইনশিওর করতে হবে। রাদার আমরা বিভিন্ন কোর্স দিলাম, ডিগ্রি নিয়ে আসলাম। এটা কোনোই মানে নাই। যতক্ষণ না আমরা এটার প্রোডাক্টিভিটি ইনশিওর করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমার কারেন্টলি ফিল হয় যে এখন সবার কিছু না কিছু ডিজাইন সেন্স থাকা ইম্পোর্টেন্ট। ডিজাইন করতে পারা ইম্পোর্টেন্ট। বেসিক নিজের কাজের জন্য। এখন সবাই এন্টারপ্রেনার হচ্ছে বা বিভিন্ন এক্সপ্লোর করার বিষয় আছে। তো এইটার জন্য আমার মনে হয় যে কোর্স করুক না কেন, সেই ইউনিভার্সিটি ৪ ইয়ার অনেক টাইম। অনেক লম্বা টাইম। সো এর মধ্যে আ ডিজাইন রিলেটেড একটা কোর্স কিন্তু থাকতেই পারে। ডিজাইন অ্যাজ ইন আমি বলছি না যে আ সে ওই গার্মেন্টস বা ওই রিলেটেড ডিজাইন পড়বে। ডিজাইন অ্যাজ ইন ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার করবে। অন্যান্য কোর্সে যেমন করায়। সো এরকম আরো বেশ কিছু ওয়ে আছে। যেমন আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ, 3rd ল্যাঙ্গুয়েজ অথবা 4th ল্যাঙ্গুয়েজ একটু সিরিয়াসলি শেখানো উচিত। নট অনলি ফর কোর্স। ক্রেডিট লাগবে, কমপ্লিট হয়ে গেল, এক্সাম শেষ। না। এটলিস্ট এইটুকু ইনশিওর করা উচিত আমি যে কোর্সটা দিচ্ছি, ওইটা যেন প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট হয়, ওইটা আমি রেজাল্ট ইনশিওর করে তারপর সামনে আগাবো। সো এইটা আসলে বলা হয়তোবা সহজ, বাট করা হয়তোবা আমাদের কারেন্ট স্ট্রাকচার হিসেবে কঠিন। সো এরকম অনেক আ নিডগুলো আমি এখন ফিল করি আমার মনে হয়। ইভেন অনেক কিছু হয়তোবা পড়ছি। যেরকম ধরেন আমি মাঝে এখন এইচআর অপারেশন করতে গেলে কিছু আমার মনে হয় যে না, আমি হয়তোবা পড়ছিলাম। বাট আমার কাজ করতে যেয়ে কাজ হয়ে যাওয়ার পরে মনে পড়তেছে। এমন না যে আমি ওইটা থেকে শিখে এসে তারপর ইমপ্লিমেন্ট করছি।
সো আরো অনেক কিছু আছে যেগুলো আসলে প্রপার ইমপ্লিমেন্টেশন এর অভাব বলে আমার মনে হয়। অ্যান্ড এটা আসলে একদিনে ঠিক করা পসিবলও না। সো এটাই আরকি যে একটা হিউজ গ্যাপ যার কারণে আ আ মানে স্কিল গ্যাপও ক্রিয়েট হয়। আমাদের বাইরে এসে এই যে আরেকটা বিষয় যেহেতু আমি LinkedIn নিয়ে মোটামুটি কাজ করা হয়। সো LinkedIn একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ধরেন আমি পার্সোনালি বিবিএ করে আসছি। এখন আমার LinkedIn বাইরে এসে কেন শিখতে হবে? আমার LinkedIn, রিজুমি এগুলো আমার শেখা উচিত ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে আমার কোনো কোর্স থাকবে যেগুলো আমার কাভার করবে যাতে করে আমার ফিউচারে আমি ৪ বছর এনাফ টাইম পাই আমার LinkedIn টাকে অপটিমাইজ করতে অ্যান্ড প্রফেশনালি গ্রো করতে। অ্যান্ড সেইটা আমি একটা সার্টেন নিজে রিয়ালাইজ করছি যে আসলে আমার শেখা দরকার তারপর করছি। বাট এটা আসলে আমাদের আ স্ট্রাকচারটাই এমন নাই। সো আমার মনে হয় যে ওভারঅল আমরা যেগুলো পড়ে আসি এইটা যদি আমি ডিমিন করছি না। বাট যদি এমন হয় যে আপনার ফুল ৪ বছরের একটা ডিগ্রিকে আপনি যদি মনোযোগ দিয়ে কোনো একটা ভিডিও দেখেন আ YouTube এ লার্নিং এর উদ্দেশ্যে সেইটা হয়তো আপনার ১.৫ থেকে ২ ঘন্টার ভিডিওর যে লার্নিংটা আপনি নিবেন ফুল ৪ বছরের যে লার্নিংটা আপনি অ্যাকচুয়ালি মাথায় থাকে, ওইটা কাইন্ড অফ সিমিলার ভাবে আপনি জাজ করতেই পারেন। সো অবশ্যই ওইখানে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ওভারঅল ডেভেলপমেন্টে হেল্প করে। বিভিন্ন স্টেপ যায়, বিভিন্ন ইভেন্ট হয়। মানুষটা চেঞ্জ হয়। এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। বাট এডুকেশন পার্টটাতে এটা আসলে আমাদের লার্নিং এর উদ্দেশ্যই তো মূল উদ্দেশ্য। মানে মেইনলি ওই ফেজ গুলো যাবে ইউনিভার্সিটি লাইফে এটা তো মূল উদ্দেশ্য না। যেহেতু লার্নিং এরটা মূল উদ্দেশ্য, তো লার্নিংটা এনশিওর করা দরকার। সো লার্নিং এর জায়গায় যদি এত কম আ আ এফিসিয়েন্সি থাকে বা রেজাল্টটা আসে, তো সেক্ষেত্রে আসলে এটা শোচনীয়। আচ্ছা ভাইয়া, তো আমরা অনেক সময় দেখি যে অনেকে কাজ জানে, কিন্তু তাদের মধ্যে সেই মোটিভেশনটা আসছে না। সেই ড্রাইভটা নেই। সো এক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর? আচ্ছা, আ এইখানে মূলত প্রোডাক্টিভিটিটা ডিপেন্ড করে মোটিভেশনের উপর। এখন প্রোডাক্টিভিটি I can ensure that without proper motivation. এখন আমি এটা বলতে পারি যে প্রপার মোটিভেশনটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। সো যেখানে আমাদের এখানে নরমালি যেই সিনারিও গুলো নরমালি হয় যে যেমন ধরেন প্রপার আমার যেটা মনে হয় বাংলাদেশের আ আ একটা তো ল্যাকিং সেটা হয়তোবা সব এইচআর বা সব প্রফেশনালরাই বলবে যে প্রপার স্কিল নাই। এখন আপনি যদি বলেন যে না স্কিল সেট আছে। দেন মোটিভেশনটা নাই। তাহলে কেন নাই? সেটা হতে পারে যে আসলে মো স্কিল যেহেতু আছে তার কিছু এক্সপেকটেশন ও আছে। যে আমি ভার্সিটি থেকে বের হওয়ার পরে বা ওভারঅল একটা সার্টেন এক্সপেরিয়েন্স গ্যাদার করার পরে আমি এই লেভেলের একটা সেলারি বেনিফিট এক্সপেক্ট করতেই পারি। বাট বাংলাদেশের দুর্ভাগ্যজনকভাবেই আরকি সত্য যে আ একটা মোটামুটি এডুকেটেড অ্যান্ড স্কিলড আ যারা স্টুডেন্ট আছে তাদেরও যে লেভেলের আরকি সেলারি স্ট্রাকচার দিয়ে শুরু করতে হয় ক্যারিয়ারটা ইন জেনারেল ২-১ জন এক্সেপশনাল কিছু মাল্টিন্যাশনাল এ যাইতে পারে। ওর মধ্যে অনেক অনেক কাহিনী আছে। সো বাট ইন জেনারেল আমি যদি এভারেজ দের কথা বলি, ইট উইল বি মানে সো টাফ আর তাদের জন্য আসলে এটা খুবই হতাশার যখন তারা এটা করে। সো এইটা একটা কারণ যে প্রপার ভ্যালিডেশন বা প্রপার ভ্যালুয়েশন না পাওয়া। 2nd একটা কারণ হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যদি কোনো সময় এমন হয়, বাংলাদেশে এটা অনেক ক্ষেত্রে হয়, মার্কেটিং বা সেলস এ যারা জব করে তারা এটা রিলেট করতে পারবে। যে আপনার পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না। তারা নরমালি হয়তোবা কাজটা শুরু করছে সকাল ৮ঃ০০ বা ১০ঃ০০ টায়। আর তার কাজ সব শেষ করতে, করতে ৮ঃ০০-১০ঃ০০ বেজে যাচ্ছে রাত। সো আল্টিমেটলি তার পার্সোনাল লাইফটা নষ্ট হয়। সো এইজন্য একটা হতাশা তৈরি হয়। আ নেক্সট আরেকটা হয় হচ্ছে পারসেপশন আর ডিফারেন্সটা। মানে আমি যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এ কাজ করছি, আমার যে অথরিটি বা তাদের সাথে হয়তো আমার থিংকিং প্রসেস মিলছে না। ওইটাও একটা মোটিভেশন ব্রেক করে অ্যান্ড ওইটার জন্যই আপনার প্রোডাক্টিভিটি লুজ হয়। অ্যান্ড আরো কিছু আছে যে আপনার ওয়ার্ক প্লেস কালচার বা এনভায়রনমেন্টটা কতটা ফ্রেন্ডলি। তো এইটার উপর ডিপেন্ড করে আপনার যদি যে নরমালি আমরা লাইফের ধরেন ২৪ ঘন্টা একদিনে ৩ ভাগের ১ ভাগ বা তার বেশি টাইম অফিসেই থাকি। সো এটা একটা ভাইটাল পার্ট। সো মেন্টাল হেলথ ও একটা ভাইটাল পার্ট যে আমার এই টাইমটাতে মেন্টাল প্রেশারটা কত কি যাচ্ছে। তো এই ক্ষেত্রে মেন্টাল হেলথ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স অ্যান্ড আ আমাদের যে পারিপার্শ্বিক অবস্থাগুলা, এগুলা আমাদের কতটা ফ্রেন্ডলি বা কমফোর্ট জোন এর মধ্যে রাখছে, এইটাও একটা বিষয়। আরেকটা পার্ট আছে যে এইটা ধরেন আমাদের অনেকে গোল রিলেটেড বিষয়গুলো ক্লিয়ার না। এটা স্বাভাবিক যে স্বাভাবিক আমরা নরমালি ওই গাইডেন্স বা মেন্টরশিপটা অভ্যস্ত না। আমরা সুযোগটাও পাই না এবং আমি ১ম দিকে বললাম যে যারা ঢাকার বাইরে থেকে আসে, তারা সেই সুযোগটাও পায় না যে আসলে প্রপারলি আমি কিভাবে গোলটা সেট করতে হয়, আমার কিভাবে করতে হয়, আগাইতে হবে। এবং আমরা কি করি যে ১ম ভার্সিটির ৪ ইয়ার ভার্সিটিতে পড়তেছি আর কেউ যদি পাবলিকে চান্স পেয়ে যায় তাহলে তো আরো ভালো। টেনশনই নাই। মানে ওইটাই লাইফে একটা অ্যাচিভমেন্ট বাট লাইফে যে একটা ভাইটাল পার্ট পরে পড়ে আছে, এটা নিয়ে আসলে খেয়ালই থাকে না।
সো এটাও একটা আমি বলব এটা যারা ইউথ আছে বা ইয়াং প্রফেশনাল আছে তাদের একটা ল্যাকিংস এর পার্ট থাকে। সো সবাই আসলে সেলফ ড্রিভেন হয়ে আসলে ওইটা করে না। অনেকেই করে আ বাট এই সংখ্যাটা তুলনামূলক কম। যারা করে তাদের হয়তোবা আমরা সামনে দেখি যে অনেক কম বয়সে অনেক ভালো কিছু করছে। গোল সেট করছে এবং গোলগুলা রেগুলার বেসিস এ রিভাইজ করছে, ওগুলো নিয়ে কাজ করছে। যদি মনে হয় কোনটা যে না আমার গোলটা শিফটিং করার এবিলিটি থাকতে হবে। এখন আমাদের ইয়ুথটা এমন হয় যে তাদের ওই কনফিডেন্টটাই থাকে না যে আমি আসলে বা বা কি করতে চাচ্ছি, আমার গোলটা কি বা আমি আদৌ শিফট করতে পারবো কিনা, আমার ব্যাকআপ প্ল্যান বি আছে কিনা এটাও একটা ফ্যাক্ট। আমি যদি সাপোজ কারেন্টলি একটা করছি, আমি ৬ মাস পর, ২ বছর পর, ১ বছর পর কি করব বা ৫ বছর পর একটা ব্যাকআপ প্ল্যান থাকাটা ইম্পোর্টেন্ট। সো এইটাও আমাদের ইয়ুথদের মধ্যে একটা ল্যাকিংস আছে। এন্ড এটা শুধুমাত্র তাদের আ মানে দোষারোপ আমি করব না। কম্বাইনলি স্ট্রাকচারের সমস্যা এন্ড এটাতে আসলে তাদের কিছু মেন্টরশিপেরও দরকার। সো সেই স্ট্রাকচারটা আমাদের আস্তে, আস্তে তৈরি হচ্ছে এখন। বাট এখনো প্রপারলি ইমপ্লিমেন্টেড না। সো এটাও একটা কারণ যেটা আসলে মোটিভেশন ড্রপ করে অনেক সময় যে দেখা গেল যে তারা এক্সপেক্ট করছে বাট তাদের যেহেতু নিজেদের আ গোলটাই ফিক্সড না। সো তারা নিজেরাও হতাশ। বুঝে উঠতে পারছে না যে কিভাবে আগাবে। সো এটাও একটা কারণ। আচ্ছা ভাইয়া, সো আমি যদি আপনাকে বলতাম যে এখনকার জব মার্কেটে ঠিক কোন, কোন স্কিল গুলো বেশি প্রয়োজন? তাহলে আপনি কোনটা, কোনটা বলতেন? আচ্ছা। সো এখনকার জব মার্কেটে ফার্স্ট অফ অল যে ডোমেনেই থাকুক না কেন, যে প্রফেশনেই থাকুক না কেন, আমি ইনিশিয়ালি বলব যে সফট স্কিলটা অনেক ইম্পোর্টেন্ট। সফট স্কিলের মধ্যে টোটাল ১৪ থেকে ১৮ টা সাব স্কিল পড়ে। যেমন ধরেন আমি কয়েকটা উদাহরণ দিলে কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিংকিং, লিডারশিপ এরকম আরো অনেক নেগোসিয়েশন অনেক কিছু আছে যেগুলো কম্বাইনলি সফট স্কিল বলে। সো সব ধরনের পেশা বা সেক্টরের মানুষের জন্য সফট স্কিল কাইন্ড অফ ম্যান্ডেটরি, মাস্ট। এবং এর বাইরে যদি আমি বলি, আমি বলব যে সবার যে ডোমেইনেই আছে না কেন, তাদের উচিত তাদের যেহেতু প্যাশন ওই ডোমেইনে, সো তাদের তো ওইটাতেই থাকতে হবে। সবাই তো আর ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যেতে পারবে না। সো সেক্ষেত্রে তারা কি করতে পারে? তাদের ডোমেইনে টেকনোলজি বা এআই গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেইটা কিভাবে সে অ্যাডাপ্ট করতে পারে? যে যত বেশি তার ডোমেইনে টেকনোলজি অ্যাডাপ্টেশন বেটার শিখতে পারবে, আমার মনে হয় সে তত বেশি এগিয়ে যাবে। আচ্ছা ভাইয়া, সো তরুণরা এখন অনেকেই চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। আবার অনেকেই ফ্রিল্যান্সিংকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে। সো এটা আপনি কিভাবে দেখছেন? আ আমি ফার্স্ট অফ অল এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি honestly বললে। কারণ সত্যি কথা বলতে কি আমার না এই তরুণদের জন্য বা ইয়ুথদের জন্য খারাপ লাগে মাঝে, মাঝে। কারণ কি? যে বাংলাদেশের ইভেন আমিও নিজেও ইয়ুথ। সো সো বাংলাদেশের পার্সপেক্টিভ এ আ ধরেন স্কোপটা অনেক কম। আপনি যদি দেখেন ইউরোপ, আমেরিকা মানে নরমালি এখন ইয়ুথদের একটা গোলই থাকে যে আমার স্বপ্নই হচ্ছে দেশ আমি কবে ছাড়তে পারবো। সো এটা কেন হয়? যে বাইরের দেশে ধরেন কেউ যদি অড জবও করে, পার্ট টাইমও করে, এভেইলেবল কিন্তু আছে মোটামুটি। হ্যাঁ, কিছু ক্রাইসিস সেটা আলাদা বিষয়। বাট মোটামুটি বেশ ভালোই এভেইলেবল অ্যান্ড একটা ভালো একটা অ্যামাউন্ট তারা পায়। সো বাংলাদেশের যারা করে বা বাইরের যারা করে, সো এই সুযোগটা কিন্তু আছে। বাট আমার খারাপ কেন লাগে? বাংলাদেশের ইয়ুথদের কিন্তু এরকম কোনো সুযোগ নাই। আমার ইভেন আমি যখন স্টুডেন্ট টাইমে ছিলাম, মানে স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন আমি ট্রাই করছি অনেকটা। যেহেতু আমি অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করার মানে সুযোগ হয়েছে। কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিটটা ইনশিওর করা আ এটা আসলে একটু খুবই টাফ। হ্যাঁ, এটা আসলে টাফ। হয়তোবা সব অর্গানাইজেশন চায় আচ্ছা নন মনিটরি ভাবে করো। আ বা তোমার কি বলে? আ এমনি নন প্রফিট কাজগুলা করো, ভলান্টারি ভাবে করো। এরকম অনেকটা চায়। বা যদি প্রপার ডেজিগনেশন, প্রপার কাজ দিয়েও করে তাও যে মনিটারি ভ্যালুটা প্রোভাইড করে ওইটা অনেকটা কম। সো আর এইটা অপশনটা নাই বললে চলে। খুব রেয়ার। হয়তোবা আপনি যদি এক ক্লাসের কথা চিন্তা করেন, তার ক্লাসে ৫০ জন থাকলে তার মধ্যে ২ থেকে ৫ জন হাইয়েস্ট এটা করতে পারে। সো তাদের তো চান্সটা কম। চান্স ঘুরে ফিরে একটাই আসে আমি দেখি যে টিউশনি করানো। এটার বাইরে আমি কোনো অপশন দেখি না। সো সেইখানে যদি ফ্রিল্যান্সিং করতে পারে অবশ্যই এটা মানে একে তো তারা রেভিনিউ জেনারেট করছে, বাইরে রেমিটেন্স নিয়ে আসছে। দ্বিতীয়ত তারা নিজস্ব একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারছে। অবশ্যই এটা ভালো। বাট এটার কিছু আসলে আ একটু স্ট্রাগলিং পার্টও আছে। আমি পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স আমি দেখছি যে নরমালি এই ফ্রিল্যান্সিং পার্টটা বেশ কম্পিটিটিভ একটা ফিল্ড। নরমালি কেউ কাউকে শেখাতে চায় না। অ্যান্ড কেউ যদি শিখেও যায়, এই শেখার জার্নিটা বেশ কষ্টের হয়। একটা ব্যাপার আছে যে অনেকে জানে না কিভাবে শুরু করতে হবে। গাইডলাইনটাও এক্সাক্টলি। যার কারণে হয়তোবা অনেকের ইচ্ছা থাকে। বাট লং টাইম এ যার করা হয় না। সো গাইডলাইনটা ওই যে বললাম অনেক কম্পিটিটিভ যার কারণে এইটা কেউ কাউকে শেখাইতে চায় না এবং এইটা অনেক ধৈর্য বা অধ্যবসায়েরও বিষয়। কারণ একটা লম্বা টাইম ধরেন আপনার ধৈর্য ধরে থাকতে হবে। আপনার ক্লায়েন্ট আসছে, কে আসছে না ৬ মাস ১ বছর টাইম চলে যেতে পারে। হয়তোবা আপনি কোনো ক্লায়েন্ট পেলেন না। বাট এইটা সবাই আসলে কন্টিনিউ ধরে রাখা টাফ হয়ে যায়।
বাট আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি কেউ যদি করতে পারে অ্যান্ড যদি এরকম মানে প্রশিক্ষণ দিয়ে ওভারঅল শেখানো যায়। বাট বাংলাদেশে নরমালি যেগুলো হয়, যে প্রশিক্ষণগুলো হয়, ওগুলো মেক্সিমাম ব্যবসায়িকভাবে হয়। এগুলা তাদের উদ্দেশ্য মূলত এটা কম থাকে যে শিখায় তাদের রেভিনিউটা জেনারেট করা। হয়তোবা অনেকে মার্কেটিং পারপোজে বলে, বাট এটা ইউজ কেসটা কম। বাট কেউ যদি করতে পারে সাকসেসফুলি, সেটা কোনো অর্গানাইজেশনের থ্রুতে হোক বা নিজে করুক, সো আই উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। সো ভাইয়া ধরেন আপনার কোনো এমপ্লয়ি যে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। তো এক্ষেত্রে কি আপনার মনে হয় যে এটা তার যে চাকরিতে কোনো হ্যাম্পার ঘটায় বা প্রোডাক্টিভিটি কমায় আনে? আচ্ছা। অনেস্টলি বললে অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে অবশ্যই এটা একটা ইফেক্ট থাকেই। আ সো এটা ততক্ষণ পসিবল বা ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত একটা ফাইন লাইন থাকে। যদি কিছু ধরেন ছোট এফোর্ট দেওয়া যেতে পারে যে চাকরির পাশাপাশি সে অলরেডি একটা কাজ করছে। অবশ্যই সে বাইরে কাজ করতে চাইতেই পারে। বাট আসলে অনেক অর্গানাইজেশনে অনেক পলিসিও থাকে। যখন জয়েন করে তখন অনেক এগ্রিমেন্ট থাকে, অনেক পলিসি থাকে। এখন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে যে আসলে আপনি সে ফ্লেক্সিবিলিটি দিবেন কিনা। কোন অর্গানাইজেশন ফ্লেক্সিবিলিটি দেয়। এখন রিসেন্ট যে যারা ইয়ুথ লেড অর্গানাইজেশন গুলো আছে, তারা কিন্তু মোটামুটি বেশ ফ্লেক্সিবল। তারা এই অপরচুনিটি দেয়। বাট হ্যাঁ, অবশ্যই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে আমি বাইরে ফ্রিল্যান্সিং করতে পারি বা বাইরে কোনো সাইড কাজ করতে পারি। বাট সেইটা যেন কোর যে আ আ জবটা এটাকে হ্যাম্পার সামহাউ না মানে করে। যে ফুল টাইম যে জবটা এটা আমার মেইন ফোকাস হওয়া হ্যাঁ, উচিত। মানে এটা আ যদি ফ্রিল্যান্সিং করে সে মনে হয় এনাফ আ আ ক্যাপাবিলিটি অর্জন করতে পারছে। অ্যান্ড তার মনে হচ্ছে যে না আসলে আ এই ফুল টাইমটার থেকে আমি ওইটাতে বেটার স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাহলে আমার মনে হয় যে আসলে এটা বাদ দিয়ে ফুললি ওইটাতেই মুভ করা উচিত। আর না হলে ২ টা করা যেতে পারে। বাট একটা প্রপার ব্যালেন্স যদি সে করতে পারে। সো যদি ব্যালেন্স করতে পারে অ্যান্ড যদি প্রোডাক্টিভিটি লুজ না হয় কোন সাইডে, দেন ইটস ওকে। আচ্ছা ভাইয়া রিক্রুটমেন্টে আমরা অনেক সময় দেখি যে পার্সোনাল বায়াসনেস কাজ করে। যেমন আপনি রিক্রুট করতে আসছেন কারোকে, তাকে দেখে আপনার ভালো লাগলো। কিন্তু দেখা যাবে যে তার মধ্যে যে স্কিল সেটটা সেটা এনাফ না। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এআই এই সমস্যাটা কমাতে সাহায্য করে? আম এআই সমস্যাটা কমাতে সাহায্য করে না। একদম সমস্যাটাই রাখে না। মানে টোটাল এই সমস্যাটাই থাকে না। আমি যদি এআই এর পরে ডিপেন্ডেন্ট থাকি, এআই তো আসলে বায়াসড কম হয়। আ যদি আমি তার প্রোগ্রামটাই ওইভাবে প্রোগ্রাম করতে পারি, সো এআই তখন আসলে আপনার বায়াস এর কোনো অপশনই রাখবে না। ফুললি একদম ক্লিন ভাবে করবে। বাট নরমালি প্রশ্ন হচ্ছে আমরা কি আসলেই বায়াসটা ক্লিন করতে চাচ্ছি কিনা? আমরা যদি আ এ আ বায়াস লেস করতে চাই, আমাদের এআই দরকার নাই। এটা আমরা যারা প্রফেশনাল থাকে, তারা চাইলে করতে পারে। এটা এআই দরকার নাই। বাট এআইটা আমার অটোমেশন এ হেল্প করে অনেক বেশি। বাট এইখানে এই পার্সোনাল বায়াস এর মূলত যে প্রবলেম গুলা হয় যে আমরা যেটা দেখি যে বাংলাদেশের পার্সপেক্টিভ এ আপনার লবিং অ্যান্ড মা হয়তোবা কারো রেফারেন্স অ্যান্ড এই বিষয়গুলো অনেকটা হয়। নেটওয়ার্কিং আলাদা বিষয়। নেটওয়ার্কিং আর লবিং আমি আলাদাভাবে আ করি আর কি বলে ডিফাইন করি। অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়টা আপনি যদি পজিটিভ ওয়েতে প্রপার নেটওয়ার্কিং কমিউনিকেশন বিল্ড আপ করে নিজে থেকে বিল্ড আপ করে করতে পারেন সেটা আলাদা। বাট আপনার প্রপার হয়তোবা স্কিল সেট নেই। আপনার থেকে আরেকটু বেটার কারো স্কিল সেট আছে। বাট আপনি হয়তোবা আ হয়তোবা কোনো পার্সোনাল বায়াস এর কারণে বা কোনো লবিং এর কারণে বা কারো কানেকশন এর কারণে আপনার হয়তোবা জবটা হচ্ছে বা কারো একটা জবটা হচ্ছে। সো এইটা আসলে আমার মনে হয় যে জাস্টিফাইড না, এথিক্যাল না। সো এইটা একটা প্রবলেম আছে বলে আমার মনে হয়। সো এইটার জন্য আ আসলে মাইন্ডসেটটা ইম্পোর্টেন্ট। আমাদের যে অথরিটি থাকে তাদের মাইন্ডসেটটা ইম্পোর্টেন্ট যে তারা এক্সাক্টলি কি চাচ্ছে। তারা চাইলে উইথআউট এআই এটা রিডিউস করা পসিবল। পার্সোনাল বায়াস কি সবসময় আসলে খারাপ নাকি এর কোনো ভালো দিকও রয়েছে আ আপনার মতে? পার্সোনাল বায়াসড এক্সাক্টলি যদি বলি এইটা সবসময় যে আসলে আ আ মানে একদম খারাপ তা না। যদি না আপনার ইনটেনশন ভালো থাকে। আপনার যদি ইনটেনশন থাকে যে আপনি অর্গানাইজেশনাল গ্রোথ এর জন্য এখন সাপোজ আমি বলি যে আমার কাউকে দেখে আমার কোনো একটা রোলের জন্য আমি নিচ্ছি যেইটা আ পাবলিক স্পিকিং ভালো বা হয়তোবা অ্যাপিয়ারেন্স টা ইম্পোর্টেন্ট। সেলস বা মার্কেটিং রিলেটেড কোনো একটা বা কারো সাথে কমিউনিকেট করতে হবে এমন কোনো একটা রোলে। এখন আমি কাউকে একজন পেলাম যার এক্সপেরিয়েন্স হয়তোবা অত বেশি নাই। অ্যান্ড প্রিভিয়াস এক্সপার্টিস গুলো কম। বাট সে অনেক বেশি ভাইব্রেন্ট, কথাবার্তা অনেক বেশি সাবলীল এবং কমিউনিকেশন স্কিলটা আমি মোটামুটি দেখে বুঝছি যে ভালো। এর মধ্যে পটেনশিয়ালিটি আছে কিছু একটা করার। সো ইন দ্যাট ওয়ে এটা একটা অপশন হতে পারে। আমার যদি এই যে যারা লিডারশিপ রোলে থাকে, তাদের প্রেডিক্ট করতে পারতে হয়। যে ফিউচারে কি হতে পারে বা একদম জেনুইন না হলে একটা সার্টেন যে এই ট্যালেন্ট যে অ্যাকুইজিশন যে বিষয়টা, এটা কিন্তু একটা ভাইটাল পার্ট থাকে। যে আমি ট্যালেন্ট দেখে বুঝতে পারা যে আসলেই কি এ ট্যালেন্ট, আসলেই কি পরবর্তীতে আমার জন্য রিসোর্স হতে যাচ্ছে? সো এইটাও একটা লিডারশিপের একটা বড় পার্ট।
সো যদি এইটাকেও ক্র্যাক করতে পারে, সো আমার মনে হয় যে আসলে পার্সোনাল বায়াস কিছু, কিছু ক্ষেত্রে ভালো হতে পারে বাট নট লবিং। অ্যান্ড হ্যাঁ, বাট অনেক ক্ষেত্রে এমন হয় আমি লবিং এর কথা যেহেতু বললাম, আ লবিং এর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে অনেক স্কিল মানুষজনের জন্য লবিং করা হয়। সেইটা সেটা আমি জাস্টিফাই আ সেটাও জাস্টিফাই করতে পারব না। কারণ আসলে যদি আ প্রপার ওয়েতে যাইতে হয় তাহলে আসলে বেটার হয় যে আমি কাউকে ডিরেক্টলি কানেকশন না করে দিয়ে তাকে হয়তোবা আ সবার সাথেই একবার আ evaluation টা করার সুযোগ দেই। সে যদি আসলে উঠে আসতে পারে, তার যদি সে ক্যাপাবিলিটি থাকে সে অবশ্যই শাইন করবে। আবার এর মধ্যে একটা বিষয় আছে যে লবিং অ্যান্ড রেফারেন্সিং বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট। আবার সিমিলারও হতে পারে। কাইন্ড অফ এমন ধরেন রেফারেন্স অনেক সময় এমন হয় যে আমাদের যারা এইচআর প্রফেশনাল বা যারা এমনি প্রফেশনাল তারা চায় আমার ভাই আমি একটু রিল্যাক্স থাকতে চাচ্ছি। আমি কোনো প্রেশার নিতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে বাইরের কোনো নতুন একদম ফুল নিউ আ আ ক্যান্ডিডেট নেওয়ার থেকে আমি যদি আমারই কোনো এমপ্লয়ি কাউকে রেফার করছে, সেইটা তুলনামূলক সেফার অপশন। কারণ, কারণ আমার তার একটা দায়বদ্ধতা কাজ করবে। আমি সে যদি কোনো একটা পারফরম্যান্স খারাপ করে আমি হয়তোবা ওই এমপ্লয়িকে দিয়ে তাকে মোটিভেট করতে পারবো, বলতে পারবো। সো এইজন্য আরকি অনেক ক্ষেত্রে রেফারেন্সিং আ আ রিকমেন্ড করা হয় বা আ প্রেফার করা হয় বাংলাদেশের পার্সপেক্টিভ এ। বাট হ্যাঁ, সেটা যদি আসলে লবিং এর পর্যায়ে চলে যায় তখন আসলে উইথআউট স্কিল তখন আসলে এটা নেগেটিভ ইমপ্যাক্ট থাকে। তো বাংলাদেশে আসলে নেগেটিভ পজিটিভ ২ টাই হয়। রেফারেন্সিং অনেক বেশি হয়। অ্যাজ পার মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড রেফারেন্সিং যতক্ষণ পর্যন্ত এটা ইথিক্যাল থাকে অ্যান্ড আসলে কোম্পানির সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্রোথ এর কথা চিন্তা করে করা হয় ততক্ষণ ইটস টোটালি ফাইন অ্যান্ড অবশ্যই অ্যাপ্রিশিয়েটেবল। বাট যদি এটা এমন হয় যে অন্য কেউ যোগ্য ছিল, তার জায়গায় যে আসলে তুলনামূলক ওইটা ডিজার্ভ করে না সে পাচ্ছে, তখন আসলে এটা অবিচার করা হয়েছে। আচ্ছা, সো আমাদের অনেকের মধ্যে একটা কমন ধারণা আছে যে অফিসের যে এমপ্লয়ি তারা কেমন কাজ করছে এটা দেখা যায় তাদের ভিজুয়াল ইফোর্ট দিয়ে। তো আপনার কি মনে হয় যে সত্যি কি এই পারফরম্যান্সটা ভিজিবল টাস্কের উপরে নির্ভর করে? আম না, আমার মনে হয় সম্পূর্ণটা এটা করে না। কারণ আমি যদি ধরেন এখন আমি কারেন্টলি যে টেকনোলজি কোম্পানিতে আছি। সো এইখানে আমি দেখছি অনেকে আমার আ আমি নরমালি সবার সাথে ফ্রি থাকার ট্রাই করি। ফ্রেন্ডের মতো আরকি। আমি আসলে বসি বিহেভিয়ারটা অত বেশি পছন্দ করি না। অনেক আগে থেকে আমার লিডারশিপ স্কিলটাই এমন। মানে লিডারশিপ স্টাইলটাই এমন বাই দ্যা ওয়ে। সো আমি যেটা করি আমি নরমালি দেখছি অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক কোডার আছে। যাদের বলে যে আমি ডিরেক্টলি কথা বলছি। বলছে যে, "ভাই আমার আ অত ফ্যান্সি কিছু লাগবে না। আমার অত আ মানে কোনো অ্যারেঞ্জমেন্ট দরকার নেই। আমি জাস্ট একটা কর্নারে বসে আমি জাস্ট কানে হেডফোন দিয়ে তারা দিনের পর দিন শুধু কোড করে যাচ্ছে।" সো তাদের এফোর্টটা আমি যদি ভিতরে যেয়ে না দেখি বা যারা একদম কাজের সাথে অ্যালাইন, বাইরে থেকে যদি কেউ দেখে তারা কিন্তু মনে হবে যে এ তো কি কাজ করছে? কারো সাথে কথা বলতেছে না, কোনো রিপোর্ট করছে না এমন কিছু। বাট এরা কিন্তু অনেক বড়, বড় এমন হয় যে খুব ভালো ট্যালেন্ট। সো সবসময় ভিজিবিলিটি দিয়ে জাজ করাটা একটু টাফ। যেটা আমিও আসলে আমার এক্সপেরিয়েন্স এ শিখছি। যে আসলে ভিজিবিলিটিতে জাজ করা যায় না। বাট এটাও ঠিক কারেন্ট যে ওয়ার্ক এনভায়রনমেন্ট বা আস্তে, আস্তে দুনিয়া যেদিকে যাচ্ছে ইভেন দেখেন এখন আ সবাই ব্লগার। সবাই আ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েট কনটেন্ট ক্রিয়েটর। সো আসলে আ আ একটা বিষয় কি আপনার যেইটা ভিজিবল থাকে সেইটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে। এটা স্বাভাবিক। সো এইজন্য যারা ওয়ার্ক লাইফ এ কাজ করে আমি একটু হইলেও প্রমোট করব যে আপনি অবশ্যই ভালো ট্যালেন্ট বা আপনি হয়তোবা আপনার জোনটা ওইটা। বাট সবসময় ট্রাই করা যে ম্যানেজারদের সাথে অ্যালাইন থাকা অ্যান্ড প্রপার কমিউনিকেশন মেইনটেইন করা। যাতে করে তাদের প্রপার ফ্লো টা থাকে। একদম ফুললি ভিজিবল না থাকলেও মোটামুটি একটা টাস্ক ভিজিবিলিটি বা তার রেসপনসিবিলিটি একটা ভিজিবিলিটি থাকে যে এক্সাক্টলি সে এইগুলা ডান করছে বা ওভার সার্ভ করছে আরকি। সো এইটা আ ফুললি ডিপেন্ড করে আসলে কিভাবে কমিউনিকেশন এন্ড ওভারঅল গুলা ম্যানেজ করা হচ্ছে। তো অনেক অফিসে দেখা যায় এমপ্লয়ি বার্নআউট যেটা। তো আপনার কি মনে হয় এটা বয়স বা এক্সপেরিয়েন্স এর সাথে পরিবর্তন হয় নাকি এটা আসলে অফিস কালচার চেঞ্জ করার উপর? আচ্ছা। এটা ইনিশিয়ালি আমার মনে হয় কালচারের উপরে ডিপেন্ডেন্ট। কালচারের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে কারণ আ এটা আমি যেটা একটু আগেই বললাম যে আমাদের লাইফের একটা ভাইটাল টাইম বা প্রতিদিনের একটা বড় অংশ আমরা অফিসেই থাকি। সো আমরা এই টাইমটা কিন্তু অনেক বেশি মানে পাশের এনভায়রনমেন্টটা দিয়ে ইনফ্লুয়েন্সড হই। সো আমার এনভায়রনমেন্টটা যদি অনেক টক্সিক হয়, ইট উইল বি টাফ ফর মি টু সাস্টেইন, রাইট? সো এইটার জন্য আমার মনে হয় যে আমার অফিস এনভায়রনমেন্ট, অফিস কালচারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। বাট হ্যাঁ, আপনি যেটা বললেন যে এক্সপেরিয়েন্সটা আসলে আ আ কতটা ম্যাটার করে আসলে এই বার্ন আউটটা রোধ করতে। ম্যাটার করে
কারণ কি আপনি যখন যেহেতু আপনি জানেন যে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের সব অল কালচার যেগুলো আছে মেক্সিমাম সেমই। তো আপনি এক্সপেরিয়েন্স করতে, করতে বার্ন আউট হইতে, হইতে আপনি এখন এক্সপেরিয়েন্সড। সো আপনি বার্ন আউট ধরেন হালকা পাতলা আ আগে হলেও এখন আপনি বার্ন আউট হবেন না। কারণ ভাই এটাই রিয়েলিটি। এটার সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেওয়া। সো এইটা হচ্ছে এক্সপেরিয়েন্স সাথে গ্রো করে যে আমার আচ্ছা এইরকমই কালচার আমার এইভাবেই সারভাইভ করতে হবে। তখন আসলে এক্সপেরিয়েন্সটা কাজে লাগে অ্যান্ড মাইন্ডসেটটা ওইভাবে হয়ে যায়। বাট এমনি ওভারঅল আমি যদি বার্ন আউটটা রিডিউস করতে চাই অবশ্যই কালচার অফিস লাগবে। কালচারটাই আপনি প্রায়োরিটি। সো ভাইয়া, এইচআর হিসেবে আপনার কি মনে হয় যে এমপ্লয়িদের ফিডব্যাক বা কমপ্লেইন্টস এগুলো কখনো ম্যানেজমেন্ট পর্যন্ত যাচ্ছে না? এটা কি আপনার কখনো ফেস করা লাগছে? আচ্ছা প্রশ্নটা বেশ ট্রিকি। আমি এটা ৩ টা ভাগে আরকি অ্যান্সার দিব। তো ৩ টা সিনারিও নরমালি হয়। আচ্ছা ভাই বলতেছে যেটা হয় ফার্স্ট অফ অল হচ্ছে আপনি অনেক ম্যানেজমেন্ট দেখবেন তারা অনেক বেশি আ চায় যে আমার একদম রুট লেভেলের যারা আছে তারা কি ভাবছে? তারা তাদের নিয়ে চিন্তা করে। যেরকম বাংলাদেশে এমন অনেক কোম্পানি আমি দেখছি যে যারা নরমালি আ এমনও আছে যে বিশেষ করে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেগুলো আছে ওগুলো দেখবেন যে অনেক ফাউন্ডার বা যে সিইও তারাই অনেক অভিযোগ বক্স আ এস্টাবলিশ করছে এবং তাদের কাছেই চাবি থাকে। তারাই ওটা খুলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে দেখে বা সামহাউ কিছু একটা। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো তারা চাচ্ছে ফিডব্যাক আসুক। আমি ওইটা ইমপ্রুভ করব। এটা অবশ্যই একটা গ্রোথ মাইন্ডসেট এর ব্যাপার অ্যান্ড অবশ্যই আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। সো এইটা একটা সিনারিওতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে ধরেন কোনো মিডল ম্যান থাকছে না। সো কারো কোনো সমস্যা থাকলে, কোনো অভিযোগ থাকলে, কোনো ফিডব্যাক থাকলে ডিরেক্ট লোয়ার টু আপার এন্ড এ কমিউনিকেশন হচ্ছে। এইটা একটা সিনারিও যেটা খুবই প্রোডাক্টিভ অ্যান্ড ভালো সিনারিও সাস্টেনেবল একটা প্র্যাকটিস। অ্যান্ড সেকেন্ড একটা প্র্যাকটিস হয় যে আপনার হয়তোবা আপনি লোয়ার এন্ড এ যারা আছে তারা মিডল আ ম্যানেজমেন্ট যারা আছে বা যারা টপ ম্যানেজমেন্টকে রিচ করতে পারে, তাদের সাথে কমিউনিকেট করছে, প্রবলেমগুলো বলছে। অ্যান্ড যারা মিডল ম্যানেজমেন্টে থাকে তারাও ট্রাই করছে আসলে যে আ এইটা কনসার্ন করার, এটা একটা কনসার্ন, এটা ফিডব্যাক এগুলো শেয়ার করার। বাট আ অনেক ম্যানেজমেন্ট এটা বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে আছে যে তারা এটা আসলে খুব একটা বেশি কনসার্নিং না। আমার অর্গানাইজেশন যেভাবে চলছে, চলুক। আমি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো। সো আসলে লোয়ার এন্ড এর ওরা কি বলল এটা আমার খুব একটা বেশি দেখার বিষয় না। এরকম মাইন্ডসেটও আছে। এটা আসলে আছে। যেটা আছে সেটা আছে। সো এটাও আছে। সো সেক্ষেত্রে অনেক সময় ধরেন আপনার মিডল ম্যানেজমেন্ট হয়তোবা ভালো। তারা ট্রাই করছে ওই মেসেজগুলা পৌঁছায় দেওয়ার। বাট আসলে তারা খুব বেশি একটা ওপেন না। তারা শুনছে হয়তোবা। শুনছে না তা না। শুনছে বাট তারা আসলে ওইটা শুনে কোনো ইমপ্রুভমেন্ট হয়তোবা আসছে না। এমন হইতে পারে। থার্ড যে সিনারিওটা হতে পারে যে আমার আ যে মিডল ম্যানেজমেন্ট সেই পর্যন্ত আসছে। বাট তারাই আসলে আ ওই টপ ম্যানেজমেন্ট পর্যন্ত মেসেজগুলো পৌঁছাচ্ছে না। সো মিডল ম্যানেজমেন্টের সমস্যা। যে তারা ইস্যু আ আ যে লোয়ার ম্যানেজমেন্টের এমপ্লয়ি আছে তাদের কাছে প্রবলেমগুলো শুনছে, ফিডব্যাক গুলো নিচ্ছে। বাট তারা সবসময় ফুলি ডেলিভার করে না। করলেও ম্যানিপুলেটর করে। সো এইটাও আসলে বেশ নেগেটিভ। সো এইটাও আমার মনে হয় এটা হচ্ছে। সো মেজর কেসে এই ৩ টা সিনারিও আমরা নরমালি বেশি দেখতে পারি। অ্যান্ড আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি ৩ টা সিনারিওই এক্সপেরিয়েন্স করছি। যার কারণে আরকি বলা। সো এটাই। আচ্ছা ভাইয়া, সো অনেকেই বলে যে হার্ড ওয়ার্কিং হলে সে গ্রোথ পাবে। এটা কি আপনি আসলে কিভাবে দেখেন এই স্টেটমেন্টটাকে? একটা কথা আছে আ আ কোরআনে একটা আয়াত আল্লাহ কয়েকবার বলছে যে কোরআনে বলা আছে যে, "মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।" সো আমি বিশ্বাস করি যে যদি হার্ড ওয়ার্কিং হয় পার্সোনাল লেভেলে তার গ্রোথ মাস্ট এনশিওর হবে। আসবে ইনশাআল্লাহ। সো পার্সোনাল লেভেলে। বাট এখানে কথা আছে। হার্ড ওয়ার্কিং হলেই প্রফেশনাল লেভেলে বা ওয়ার্ক প্লেসে যে গ্রোথ আসবে এইটার ইনসিওরিটি মানে বাংলাদেশে আসলে পসিবল না। বাট বাইরেও এরকম বায়াস আমি ওই যে বায়াস নেটওয়ার্কের কথা বলছিলাম। অনেক বিষয় আছে। সো বায়াসের বিষয় আছে, অনেক রেফারেন্সিং বিষয় আছে। সো আপনি হার্ড ওয়ার্কিং হলে আপনার আ পার্সোনাল লেভেলে গ্রোথ আসবে যেকোনোভাবে হোক। সেটা আপনার পার্সোনাল অনেক সময় এমন হয় যে অনেক সময় মানুষ সাকসেস দিয়ে তার আ প্রোডাক্টিভিটি বা ওভারঅল তার কি বলে এটাকে? তার সাকসেস রেট দিয়ে তাকে জাজ করা হয়। যে আসলে সে এত পারসেন্ট সাকসেস করছে, এতগুলো সাকসেস করছে। কিন্তু আসলে আমার পার্সোনালি মনে হয় সাকসেসফুল মানুষের থেকে যারা আনসাকসেসফুল হয়, তাদের অনেক আ অ্যা ভিউইং অ্যাঙ্গেল থাকে যেগুলো সাকসেসফুল যারা হয় তারা দেখতে পারে না। আমার মনে হয় আনসাকসেসফুল বলে কোনো বিষয় নেই। মানুষ যখন কোনো একটা কিছু করতে যায় হয়তোবা ফেইল করে, তখন বাইরের যে অ্যাসপেক্ট গুলো সেগুলো তাকে অনেক কিছু শেখায়। আর এইগুলাই মূলত গ্রোথ, আল্টিমেট গ্রোথ। তখন আপনি হার্ড ওয়ার্ক করবেন, আপনি হয়তোবা A পাওয়ার জন্য হার্ড ওয়ার্ক করছেন।
বাট আপনি A পাইলেন না। আপনি হয়তোবা ইন দ্য মিন টাইম B বা C পাচ্ছেন। আপনার আল্টিমেটলি গ্রোথ হচ্ছে। এই যে পাওয়া যে একবারেই A পেয়ে যাচ্ছে সে কিন্তু আসলে বুঝছে না যে B বা C আ A না পাইলে কি হয়? আর ওই লার্নিং দিয়ে পরবর্তীতে B বা C কিভাবে অ্যাচিভ করা যায়? সো আমার মনে হয় হার্ড ওয়ার্কিং হলে গ্রোথ মাস্ট। এটা আসলে খুব একটা বেশি মিস হওয়ার কোনো চান্স নাই। এখানে আমি যদি বলি আপনি বলছেন পার্সোনাল লেভেলে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রফেশনাল লেভেলে এটা কতটুকু সত্যি? আপনি যেটা বললেন বায়াসনেস। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। বলা কঠিন আসলে কোন অর্গানাইজেশন কিভাবে মাইন্ডসেটটা কেমন, টপ ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করছে, এনভায়রনমেন্টটা কেমন অনেক কিছুর পরে ডিপেন্ড করে এটা। সো যদি মনে হয় যে পার্সোনাল সে হার্ড ওয়ার্কিং হইলেও সে প্রপার ভ্যালুয়েশন পাচ্ছে, ইটস গুড। আর যদি অর্গানাইজেশন এমন হয় বা ওভারঅল সে কালচারটা না থাকে, তো এরকম অনেক আমি দেখছি আমার পার্সোনাল দেখা আছে যে সে হয়তোবা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, প্রপার ভ্যালুয়েশনটা পাচ্ছে না। হয়তোবা তার প্রমোশন পাওয়ার কথা আরেকজন পেয়ে যাচ্ছে। এটা অনেক বেশি হয় বাংলাদেশের পার্সপেক্টিভে। সো এইজন্য বললাম হার্ড ওয়ার্কিং করলে কোনো লস নাই। পার্সোনাল লেভেলে যদি সাকসেসটা আসবেই। হ্যাঁ, আপনি যদি পার্সোনাল লেভেলে সাকসেসফুল হতে পারেন, তাহলে আপনি কোনো না কোনোভাবে আপনার জব করা লাগবে ম্যান্ডেটরি না তো। বিজনেসও করতে পারেন। সো আপনার ওই লার্নিং গুলাই পরবর্তীতে আপনার লাইফ লং কাজে লাগবে। সো হার্ড ওয়ার্কিং হওয়াটা অবশ্যই একজন ইন্ডিভিজুয়ালের জন্য ভালো একটা কম্পোনেন্ট আমি বলব। বাট আ এটা এনশিওর করা টাফ বাংলাদেশের পার্সপেক্টিভে যে প্রফেশনাল লেভেলে ওইটা কাজ করবে কি করবে না। আচ্ছা হ্যাঁ, সো আমরা এটা বলতে পারি যে যারা হার্ড ওয়ার্ক করেছে, তারা যে সবসময় 100% সাকসেসফুল হবে এটাও আমরা বলতে পারছি না। আবার যারা সাকসেসফুল হয়েছে, তারা 100% হার্ড ওয়ার্ক করেই আসছে। তাই আ তো? হ্যাঁ, কাইন্ড অফ এমনই যে আমার হয়তোবা ইনিশিয়াল আমি যেটা বললাম যে ইনিশিয়াল গোল আমি এইটা অ্যাচিভ করছিলাম। আমি হয়তোবা ওই পার্সপেক্টিভ এ সাকসেসফুল দেখা যাচ্ছে না। বাট আমি অন্য কিছু সাকসেসফুলি অ্যাচিভ করছি। সো অ্যাচিভমেন্ট এর দিক থেকে আমি বলব যে যারা হার্ড ওয়ার্কার তারা আ ফুল টাইম অ্যাচিভার। সো হয়তোবা ইনিশিয়াল কোনো গোলের পার্সপেক্টিভ এ সে সাকসেসফুল নাও হইতে পারে। বাট অ্যাচিভমেন্ট টা ফুলি করে। হ্যাঁ। আচ্ছা আমরা নেক্সট কোয়েশ্চেন এ যাই। যে এক্সপেরিয়েন্স বা ক্যাপাবিলিটি এই ২ টা বিষয় আমরা যে আলাদা করে বলি এক্সপেরিয়েন্স এবং ক্যাপাবিলিটি। এটা কি আসলে বয়সের সাথে সম্পর্কযুক্ত? আপনার কি মনে হয়? আ আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি যে ধরেন কেউ একজন আমি অনেক জুনিয়রদের দেখছি যে যারা হয়তোবা ধরেন স্কুল বা কলেজ লেভেলে আছে। বাট অনেক বিজনেস শুরু করছে যে ইভেন তারা আমি মাঝে, মাঝে দেখলে অবাক হয়ে যাই। এরকম উদাহরণ দেওয়ার মতো বেশ কিছু আছে যে তারা অনেক ছোট বয়সে বিজনেস শুরু করছে, অনেক ভালো করছে এবং অনেক ভালো কমিউনিকেশন বিল্ড আপ করছে। রিসেন্টলি আপনারা হয়তোবা দেখতে পারবেন যে আচার নিয়ে কেউ একজন মনে হয় কিছু একটা করছে। ছেলেটা মনে হয় ক্লাস 10 এ পড়ে বা 7, 8 মোস্ট প্রবাবলি 7, 8 পড়ে। সো এটা আসলে অবাক করার বিষয় যে সে বিভিন্ন বড়, বড় ইন্ডাস্ট্রি লিডারদের সাথে মিট করছে, তাদের সাথে কমিউনিকেট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং তার বয়সটা কিন্তু একটু কম। বয়সটা খুবই কম। এখন আমি একটা সিনারিও বললাম। এখন আপনি চিন্তা করেন যে সে একটা বিজনেস করে মোটামুটি সাকসেসফুল না হইলেও তার বয়স অনুযায়ী সে বেশ সাকসেসফুল অ্যান্ড বোঝা যাচ্ছে সে পরবর্তীতে কিছু না কিছু একটা করবে। এখন আরেকটা পার্সপেক্টিভ এ চিন্তা করেন। কেউ একজন ৬০ বা ৬৫ বছর যে রিটায়ার্ড হচ্ছে, সে চাকরি করছে মোটামুটি তার জব এক্সপেরিয়েন্স ৩০, ৩৫ বা ৪০ বছর। সে লাইফে কোনোদিন আ ওই এক্সপেরিয়েন্সটা নেয়ই নাই যে মানুষের সাথে যে কথা কিভাবে বলতে হয় বা এই বিজনেসটা কিভাবে করতে হয় বা এই বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন এর যে পার্ট গুলা আছে বা আরো অনেক বিষয়গুলো আছে। সো এইগুলার এক্সপেরিয়েন্সটা নাই। টোটালি নাই। এখন তার জন্য কি তার কাজ থেমে থাকছে? তার কাজ থেমে থাকে নাই। তার কাজ ঠিকই চলে গেছে। বাট এই ক্ষেত্রে কিন্তু এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। আমার গোলটা কি তার উপর বেইস করে এক্সপেরিয়েন্সটা ভ্যারি করে। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ এ আপনারা অনেক জব জেডিতে দেখবেন যে ১০ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। অ্যান্ড ১৫ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে না হইলে হইল না। ভাই আমার মনে হয় কি সময়টা আলাদা বিষয়, এক্সপেরিয়েন্স আলাদা বিষয়। এক্সপেরিয়েন্স একটা মানুষ অনেক কম বয়সেও করতে পারে। প্রবীণ ডাক্তার। কম বয়সে করতে পারে। এইটার সাথে আসলে বয়সের কোনো ই আ মানে সম্পর্ক নাই। সো নরমালি মানুষ কেন চায়? যে এক্সপেরিয়েন্স টাইমলাইনটা বেশি থাকলে পসিবিলিটি থাকে যে বিভিন্ন কেস সে ফেস করছে তার এক্সপেরিয়েন্স এর যে সংখ্যাটা এটা তুলনামূলক বেশি থাকবে। বাট ধরেন আমি যেকোনো বয়স এমন বলতে পারি যে নরমালি আমি তুলনামূলক বেশ ইয়াং honestly আমি বলব। সো হ্যাঁ, অনেক কম বয়সে আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি। ওই যে বলছি একা, একা অনেক কিছু এক্সপ্লোর করতে হইছে। এক্সপ্লোর করতে গেলে অনেকবার ফেইল করছি। আমি ইউনিভার্সিটি লাইফেই একটা সার্টেন অ্যামাউন্ট রাখছিলাম যে আমি ফেইল করার জন্য। যে আমার ৳১ থেকে ৳২,০০,০০০ শুধুমাত্র ফেইল করতেই খরচ হবে। আমি বিভিন্ন বিজনেস ইনিশিয়েটিভ প্ল্যান করব, ট্রাই করব। বাট ওর থেকে আমি অনেক লার্নিং গুলো পেয়েছি। সো এই লার্নিংটা হয়তোবা সারা জীবনেও কেউ পায় নাই। হইতেই পারে।
সো আমার মনে হয় যে এই লার্নিং ক্যাপাবিলিটি এগুলা বিল্ড আপ ক্রিয়েট হয় হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সের থ্রুতে। এখন এক্সপেরিয়েন্স আপনার হয়তোবা ২-৩ বছরও হতে পারে বা ৫-৭ বছরও হইতে পারে। আবার আপনার সারা জীবনেও এমন হইতে পারে যে ওই এক্সপেরিয়েন্স কোনদিন হয়। হুম, আচ্ছা। সো আমরা বলতে পারি তাহলে এই স্টেটমেন্টটা সাবজেক্টিভ আ হবে। হ্যাঁ, অনেকটাই। অ্যান্ড ধরেন কিছু ক্ষেত্রে না আমরা কিছু অ্যাডভান্টেজ পাই। এই যে আমি একটু আগে একটা উদাহরণ দিলাম যে ক্লাস 7 অথবা 8 এর ছেলে। ওর হয়তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওর একটা বড় সাপোর্ট। ওর বাবা বা ওভারঅল যে আ ব্যাকগ্রাউন্ড থেকে ও বিলং করে। সো এইটার থ্রুতে ও অনেক কিছুর অ্যাক্সেস পাচ্ছে যেটা হয়তোবা অনেকে পায় না। আমিও যখন উঠে আসছি আমি হয়তোবা অনেক অ্যাডভান্টেজ ছিল। আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমার বাবা-মা অনেক সাপোর্টিভ। তারা আমাকে কখনো আটকায় নাই। তারা somehow কোনো একটা ভরসা পেত আমার উপর যে আমি যখন কিছু করতে চাইতাম, ১ম দিকে তারা চাইতো যে ছেলে হয়তোবা ইঞ্জিনিয়ার হবে। কুয়েটে পড়ানোর ইচ্ছা ছিল আমাকে। বাট একটা সার্টেন লেভেল পরে যে যখন আসলে দেখছে যে না আমি ওইদিকে যেতে চাচ্ছি না। বাট আমি যেটা করতে চাচ্ছি তারা ওইটার উপরে কনফিডেন্ট ছিল। সো তখন আস্তে তারা ভরসা করছে। সো আমার এইটা একটা অ্যাডভান্টেজ। অনেকের এই সুযোগটা থাকে না। হ্যাঁ। সো আমি বলব এরকম কিছু অ্যাডভান্টেজ অবশ্যই ডিপেন্ড করে। বাট এই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এটা তো সবার কম বেশি আছে। বাট এইটার উপর মেইন বিষয় হচ্ছে মেইনলি হার্ড ওয়ার্ক করে কে আ তুলনামূলক এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারে এইটা। বাট এটার ক্ষেত্রে আসলে আমার মনে হয় বয়সটা সবসময় আপেক্ষিক। আসলে বয়স সবসময় ম্যাটার করে না। আচ্ছা ভাইয়া, সো আপনি বলছিলেন বাবা-মার সাপোর্টের ব্যাপারটা। তো অনেক সময় দেখা যায় অনেকে হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাচ্ছে, তখন তার জন্য তার বাবা-মা ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ করতে রাজি। কিন্তু দেখা যাচ্ছে তার একটা প্যাশন আছে দেশে বিজনেস বা এরকম কিছু একটা করার। সেটার জন্য বাবা-মা ঠিক খরচটা করতে খুব একটা ইচ্ছা দেখায় না। সো আপনি এটাকে কিভাবে দেখবেন? এটা টোটালি আমাদের সোসাইটির একটা পার্সপেক্টিভ এর উপর ডিপেন্ড করছে। আমাদের সোসাইটিতে এমন একটা মানে সিস্টেম আছে যে নরমালি আপনি যদি নিজে কোনো একটা বিজনেস শুরু করেন, আপনি ধরেন সিইও ততক্ষণ পর্যন্ত তারা গুরুত্ব দিবে না বা অত বেশি ভ্যালু তার মানে এটা শুধু বাবা-মা না। কেউই অত বেশি ভ্যালু করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন ফলো মানে কি বলছে ক্র্যাক করছেন। বাট আপনি যদি চাকরি করেন এটা খুব ভালো প্রমোট করা। ইভেন আমার পার্সোনাল নিজের সাথেই হইছে। আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে যে না আসলে আমি যদি নিজে কিছু একটা করতে চাই মানুষ এইটা তুলনামূলক রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি চিন্তা করে। মনে করে যে আচ্ছা হবে কি হবে না বা বাবা-মা নরমালি বাবা-মার পার্সপেক্টিভটা বলি আপনি যেটা বললেন। যে বাবা-মা আসলে তারা তো দেখছে লাইফে তারা চায় যে আ ছেলে বা মেয়ে একটা কমফোর্ট জোনের মধ্যে থাকুক অ্যান্ড তারা একটু একটা স্মুথ প্রসেস এ যাক। তারা চায় না যে আসলে কোনো আ প্রেশার আসুক, কোনো মানে বাধা আসুক। সো তারা মনে করে নরমালি যে বিজনেসের যে পার্টটা এটা বাংলাদেশে তাদের এক্সপেরিয়েন্স থেকে এটা বেশ ডিফিকাল্ট। honestly ডিফিকাল্ট অ্যান্ড এইটা তারা রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি দেখে। আমার যেটা মনে হয়। বাট বাইরের কান্ট্রিতে যেটা হয়, তারা দেখছে যে বাইরে গেলে যে কি কষ্ট হয় যাওয়া যায় সেটা বোঝে। বাট তারপরও মোরওভার একটা ভালো অ্যামাউন্ট কিন্তু সে সেভ করতে পারে বা তারা দেখে যাচ্ছে বাইরের দেশে যাচ্ছে। বাইরের দেশে যাওয়ার কথা বললে কেউ যদি স্টুডেন্ট ভিসায় যায়, তখন কিন্তু বেশ সাপোর্ট করা হয় সোসাইটি থেকে। এটাও তাদের অ্যাপ্রিশিয়েটিভ লাগে। ভাল লাগে যে আমার ছেলে বাইরে যাচ্ছে। সো এটা একটা গর্বের বিষয়। সো এইজন্য তারা রেসপেক্টটা ওখানে কম দেখে। এইজন্য তারা ওইটাতে বেশি তার সাপোর্টিভ কাছে থাকে। ওটা বেশি অর্দি মনে হয়। এক্সাক্টলি তাদের মনে হয় যে না ওর থেকে বাইরে ডিগ্রিটাও থাকছে, আমার সোশ্যাল স্ট্যাটাসও বাড়ছে। আর সাথে আমার ফাইন্যান্সিয়াল একটা ক্যাপাবিলিটিও বেড়ে যাচ্ছে। সো এইজন্য তারা দেশে কোনো বিজনেস বা কোনো একটা থেকে ইনভেস্ট করার থেকে তারা ভাবে যে আচ্ছা বাইরে যাচ্ছে যাক। আচ্ছা। ভাইয়া, সো আমরা আরেকটা বিষয়ে যেতে চাই যে এআই নিয়ে কিন্তু এখন একটা কমন একটা ভয় আছে বলতে গেলে, যে চাকরি হারানোর ভয়। তো এইচআর প্রফেশনালদের উপর কি আপনার মনে হয় যে এআই কোনোভাবে প্রভাব ফেলবে ফিউচারে? হুম, নট অনলি এইচআর প্রফেশনাল আমার মনে হয় এআই আ ডে টু ডে যে অ্যাক্টিভিটি গুলো আছে আমি ওই যে ইনিশিয়াল দিকে বলছিলাম যে আসলে এইচআর ম্যানেজমেন্ট এর যে পার্টটা এটা অনেকটা রোবটিক হয়। সো এই এআই এইচআর ম্যানেজমেন্টের মতো ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু আ ইনিশিয়াল ডকুমেন্টেশন, ইনিশিয়াল ট্রাক রাখা বা কিছু কাজ আছে যেগুলা এআই ইজিলি গ্রাব করে ফেলতে পারবে অ্যান্ড অলরেডি করছে। বাংলাদেশের অ্যাডাপ্টেশন হয়তোবা একটু লেটে হবে সেটা আলাদা বিষয়। ম্যানেজমেন্টের যে পার্টটা, পেরোল পার্টটা এইটা এইচআর এআই বা ওভারঅল অটোমেশন যে পার্টটা এটা হ্যান্ডেল করতে পারে। তারপর অনবোর্ডিং পার্ট, এমপ্লয়ের ফিডব্যাক পার্ট, এলএমএস বলে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এইটার পার্ট, পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম এইগুলো এখন এআই ইজিলি হ্যান্ডেল করতে পারে। বাট ওই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পার্ট এইখানে এআই এর আসলে কন্ট্রিবিউশন এর পার্টটা হয়তোবা অ্যাসিস্ট করতে পারে। বাট ডিরেক্টলি আ কোনো এমপ্লয়িকে সে এখনো পর্যন্ত ওই ক্যাপাবিলিটি হয় নাই যে আ আ অল্টারনেট করে ফেলবে বা রিপ্লেস করে ফেলবে। বাট হ্যাঁ, যারা ইনিশিয়াল লেভেলে আছে, এন্ট্রি লেভেলে আছে তাদের জন্য অবশ্যই ভয়ের বিষয়।
যে যদি ভাবে যে আসলে আমি ডে টু ডে অ্যাক্টিভিটি করে নরমালি হয়তোবা সাস্টেইন করে যাইতে পারবো, ইট উইল বি টাফ ইভেন বাংলাদেশের জন্য ৫ থেকে ১০ বছর পর। সো আমি সাজেস্ট করব যে যদি আপনার আসলে ফিউচার প্ল্যানিং নিয়ে আগাইতে হয় তাহলে আসলে এআই কিভাবে অ্যাডাপ্ট করছে আপনার যেকোনো সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে এআই অ্যাডাপ্টেশন শিখে আমি যেটা বললাম স্কিলের ক্ষেত্রে শিখে অ্যাডভান্স থাকা ভালো। না হলে আসলে ইট উইল বি টাফ। আপনার একটা অপিনিয়ন নেই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হয় আর কতটুকু আসলে এই চাকরির ক্ষেত্রে রিপ্লেসেবল মানে ঠিক কত বছর লাগতে পারে এই জিনিসটা এটা আসলে বলা কঠিন। কারেন্টলি ধরেন সারা পৃথিবীতেই বিভিন্ন ধরনের ক্রাইসিস চলছে। সো বেশ কিছু আ পারিপার্শ্বিক অবস্থাও এর সাথে ডিপেন্ডেন্ট। বাংলাদেশে it will take টাইম, আসলে বেশ টাইম লাগবে। হয়? হ্যাঁ, অনেক টাইম লাগবে। মোটামুটি ৫ থেকে ১০ বছর আমি ধরে রাখতেই পারি যে আমার টাইম লাগবে। কারণ বাংলাদেশে ধরেন যেই প্রযুক্তিগুলা নরমালি ইউএসএ তে ওরা আরো ৫-৭ বছর আগে ইউজ করছে, আমরা এখনো সেগুলা দেখলেই বলি ওয়াও! সো বিষয়টা হচ্ছে কি এমন যে আমাদের অ্যাডাপ্টেশন এর টাইম লাগবে। অ্যান্ড আসলে অ্যাডাপ্টেশন করার মতো মানসিকতাও লাগবে। আমরা চেঞ্জ ম্যানেজমেন্ট এর সাথে খুব একটা অভ্যস্ত না। অবশ্যই। তাহলে আমরা কিভাবে এই চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট এটা আসলে রিসেন্টলি দেখবেন ইয়ুথ বা ইয়াং যে প্রফেশনাল গুলো আসতেছে, যে এখন দেখবেন এখন অনেক অর্গানাইজেশনে যারা সিইও হচ্ছে অনেক ইয়াং বয়সে। অনেক তারা কিন্তু এই এআই অ্যাডাপ্টেশন এ করে খুবই মানে কি বলে আগ্রহী। তারা চায় যে টেকনোলজির থ্রুতেই আগাক। সো এইটার থ্রুতেই আমার মনে হয় নেক্সট রেভলিউশনটা আসা পসিবল। ইভেন আমরা যেটা বলি জেন জি। সো জেন জিরা হয়তোবা জেন জিরা খুব অলস। হ্যাঁ, বাট আনজেনারেবল। হ্যাঁ, বাট তারা কিন্তু আসলে টেকনিক গুলা বুঝে যে আমি ঠিক আছে আমার ভাল লাগতেছে না। ইভেন ধরেন আমিও জেন জির মধ্যে পড়ি পার্সিয়ালি। সো সো এমন মনে হয় যে আচ্ছা, কেউ একজন কোনো একটা কাজ সারাদিন বসে হয়তোবা করছে। জিঞ্জিরা সেটা হয়তোবা ০.৫ ঘন্টা ১ ঘন্টা জাস্ট কম্পিউটারে একটু টাইপ করলো, ডান। সো এইটা তারা অলস একটা নেগেটিভ পার্ট হইলেও একটা পজিটিভ পার্ট তারা কিন্তু অল্টারনেটিভ ওয়ে বের করে ফেলছে যে আসলে কিভাবে এটা এখন এআই দিয়ে ডিপসিক এলএলএম মডেল যেগুলো আছে ধরেন ChatGPT, DeepSeek, Grok, আ ইভেন আরো অনেক এলএলএম, Claude। সো এরকম অনেক এলএলএম মডেল আছে যেগুলো দিয়ে অনেক কিছু করা যায় যেগুলো আমরা জানিই না। আমরা রেগুলার যারা লাইফ লিড করি আমরা এক্সপ্লোরও করি না। বাট রিসেন্ট যে জেনারেশন তারা কিন্তু এগুলোতে অনেক বেশি অ্যাডভান্স। তো আমার মনে হয় পরবর্তী জেনারেশন আস্তে, আস্তে যখন সামনের দিকে আসবে, লিডারশিপ এ আসবে, এই চেঞ্জ গুলো আনা পসিবল। আচ্ছা ভাইয়া স্যার এখন আমি একটু পার্সোনাল কোয়েশ্চেন করি আপনার গবেষণা বা রিসার্চ নিয়ে। সো আপনার এই রিসার্চের ফোকাসটা ঠিক কি? এবং ইন দ্য ফিউচার আপনি আসলে কোন দিক দিয়ে যেতে চান এই রিসার্চ? আচ্ছা, আচ্ছা। আমি নরমালি হচ্ছে হিউম্যান অ্যান্ড এআই কোলাবোরেশন নিয়ে কাজ করা শুরু করি। অ্যান্ড এর সাথে, সাথে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এ এআই কিভাবে কন্ট্রিবিউট করতে পারে এইগুলা নিয়ে রিসার্চ করছি। এমন না যে খুব বেশি অ্যাচিভ করে ফেলছি। আর আসলে এই পার্টটা এখনো রিসার্চেবল। এনাফ রিসার্চ এখনো দরকার অ্যান্ড আ অনেক কিছু আছে যে এখনো এক্সপ্লোর করা বাকি। সো ওইগুলা নিয়েই কাজ করছি যে এআই কিভাবে এইচআর অপারেশন গুলাকে ডে টু ডে অপারেশন হতে পারে। ডে টু ডে অপারেশন অলরেডি আ অলরেডি অনেক এইচআর আইএস সফটওয়্যার আছে যেগুলো ডে টু ডে অপারেশন এআই এনহ্যান্স করে ফেলছে। অনেক বেশি অটোমেট করে ফেলছে। সো ওইগুলা হয়তোবা খুব বেশি ইনোভেশন এর জায়গা নাই। বাট আমার মনে হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পার্টটাতে বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে এখনো কাজ করা বাকি। এআই কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে অ্যান্ড ইভেন এখন আমরা মাঝে, মাঝে দেখলেই অবাক হই যে প্রতিদিন ইভেন প্রতি মুহূর্তে এআই এর যে রেভলিউশন আসে। সো এইটা আসলে প্রেডিক্ট করা অনেক টাফ। যে আসলে টাফ না বাট মানে এক্সাক্টলি কোন দিকে যাবে। সামনের ৫ বছর পরে দেখবেন যে মানে একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের রিসেন্ট যে রেভলিউশন আসছে, এটা কিন্তু কোভিড এর পরেই আসছে। এর আগে কিন্তু অত ছিল না। হাইয়েস্ট ৩ থেকে ৪ বছর লাগছে। অ্যান্ড একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ হইছে। সো এইটা হয়তোবা আরো সামনে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ এই যে চেঞ্জটা আমি যদি গ্রাফ হিসেবে দেখতে চাই তো তখন এইটা আমি দেখব যে কোথাও হয়তোবা ১০ ছিল সেটা একটানে ৮০ বা ৯০ তে চলে গেছে। সো এইটা সামনেও হবে। অ্যান্ড এইগুলা নিয়েই আরকি কারেন্টলি রিসার্চ করার ট্রাই করছি যে এটা কিভাবে ফিউচারিস্টিক ওয়েতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এ এআইটা হেল্প করতে পারে। অ্যান্ড নট অনলি এআই কারেন্টলি আমি হচ্ছে এজেন্টিক এআই যেটা আছে এজেন্টিক ওয়ার্কফ্লো নিয়েও কাজ করা বা শেখার ট্রাই করছি। যে এই ওয়ার্কফ্লো গুলো আমাদের ডে টু ডে লাইফ গুলাতে কিভাবে আরেকটু ইজি করে ফেলতে পারে। অ্যান্ড এটা বাই দ্য আমি ইঞ্জিনিয়ার না বাট তারপরেও এটা ধরেন ওয়ার্কফ্লোটা এটা নট টাফ, এটা যে কেউ করতে পারে। সো এটা আসলে কিভাবে ওভারঅল অপারেশন অ্যান্ড এসে হেল্প করতে পারে এই ইন্টিগ্রেশন পার্টগুলা নিয়েও আমি কারেন্টলি রিসার্চ করছি। সো ভবিষ্যতে এগুলা নিয়েও আরো হয়তোবা কোনো নিশ নিয়ে কাজ করা হবে। আচ্ছা সো আপনার কি এই রিসার্চ করার পিছে কোনো ড্রাইভ ছিল পার্সোনাল যে কিভাবে আসলে শুরু করা? আচ্ছা, ড্রাইভ ছিল বলতে অনেস্টলি আ আমার পিএইচডি করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। সো পিএইচডি পারপাসেই মূলত আমার রিসার্চ পেপার বা ওই রিসার্চ এর দিকে আগানো। নরমালি আমি রিসার্চার না।
আমি এমনি হ্যাঁ, রিসার্চার না বলতে এখন সবাই রিসার্চার হইতে হয় যখন আমরা নিজে, নিজে এক্সপ্লোর করি সবকিছুই রিসার্চ করতেই হয়। বাট আমি একাডেমিক্যালি বলতে গেলে একদম এস্টাবলিশ রিসার্চার কখনোই ছিলাম না। বাট যখন আমার আ আ পিএইচডির পারপাসটা আসে যে না আসলে আমার পিএইচডির দিকে ওটা তো ফুল রিসার্চের দিকেই আগাইতে হবে। তখন আস্তে, আস্তে আমি আমার যে ইন জেনারেল রিসার্চ হ্যাবিটটা ছিল ওইটাকে আস্তে, আস্তে আমি একাডেমিক পার্টেও ট্রাই করছি যে এক্সপ্লোর করার কিভাবে আ এক্সপ্লোর করা যেতে পারে। সো এইটাই মূল ড্রাইভ বলতে গেলে যে আস্তে, আস্তে যেহেতু আমি রিসার্চেরই কোর একটা পার্টে যাচ্ছি অ্যান্ড সবথেকে আপার পার্টে যেটা বলতে গেলে পিএইচডি। সো ওইটা করতে গেলে তো আমার রিসার্চ করতেই হবে। সো উইথআউট পসিবল সাকসেস। সো ভাইয়া আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট যেগুলা ধরেন অ্যাওয়ার্ডস অ্যান্ড স্টাফ এগুলা নিয়ে আমার সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আচ্ছা। সো এটা আসলে শেয়ার করার খুব বেশি কিছু নাই। হ্যাঁ, যেহেতু মোটামুটি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করা হইছে অ্যান্ড আমি যেহেতু ওই যে বললাম না একটা হাঙ্গার ছিল ১ম থেকেই ছোট থেকেই যে কিছু একটা করার, কিছু করব। সো আ ওইটা করতে যেয়ে অনেক কিছু এক্সপ্লোর করছি যেটা এক্সপ্লোর করার দরকারও ছিল না। সো ওইটা করতে, করতে ইভেন ধরুন ১ম দিকে বা এখন পর্যন্ত আমি যে অর্গানাইজেশন গুলাতে কাজ করছি সবগুলাতেই কাইন্ড অফ আ একটা বেটার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অ্যান্ড কাইন্ড অফ ধরেন আ সবসময় হয়তোবা এমন হয়েছে যে টপ পারফর্মার বা এটার দিকে ছিলাম। যেহেতু ওই হাঙ্গারটা কাজ করত। ইভেন এইটার গল্প বলতে যে আমি একটা গল্প এড করি। আমি যখন ওয়াদনী ফাউন্ডেশনে কাজ করতাম, তখন আমাদের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার ছিল হচ্ছে এহসানুল ভাই। সো উনি আ আমাকে একটা নাম দিছিল যেটার নাম হচ্ছে পিচ্চি। আমাকে পিচ্চি বলে রাখতো। এখন জিজ্ঞাসা করলাম, "ভাই আমাকে পিচ্চি বলে রাখেন কেন?" তখন বলল যে, "তুমি ছোট এইজন্য পিচ্চি বলে রাখি না।" তুমি নরমালি যে বাচ্চাদের মতো যে প্রশ্নগুলা করো, বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক ইন্টারেক্টিভ প্রশ্ন করে। সো প্রশ্ন করার ক্যাপাবিলিটি অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আমি যখন প্রশ্নগুলা করতাম ওর থ্রুতে আমি অনেক কিছু জানছি। অ্যান্ড আমার সাথে একটা ভালো রিলেশনও বিল্ড আপ হইছে। সো এই কারণটা আমাকে ধরেন অনেক জায়গায় হেল্প করছে। ইভেন অনেক জায়গায় অথরিটিও আমাকে বেশ একটু আ মানে এভয়েড না, একটু ভয়ই পাইত যে কি না কি প্রশ্ন করে ফেলে। হ্যাঁ। সো আ এইটাই আরকি যে আমি সবসময় প্রশ্ন করতে পছন্দ করতাম। সো এইটার জন্য অ্যান্ড ওভারঅল কন্ট্রিবিউশন যেহেতু প্রশ্ন করে আমি ট্রাই করতাম আমার যে আউটপুটটা এটার জন্য আমি 100% এনশিওর করতে পারি। সো এইটার ধারাবাহিকতায় হ্যাঁ, মোটামুটি সবগুলো অর্গানাইজেশনেই যেখানেই কাজ করছি অ্যাপ্রিশিয়েটেড ছিলাম অ্যান্ড আমি এসডিজি গোল 3, 8 এবং 4 নিয়ে কাজ করি। যেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর আপনার মেন্টাল ওয়েলবিং যেটা নিয়ে কাজ করে অ্যান্ড সাথে, সাথে হচ্ছে আ কোয়ালিটি এডুকেশনের পার্ট আছে। তারপর ইকোনমিক্যাল গ্রোথ এবং সাস্টেইনেবল ইকোনমিক্যাল গ্রোথ যে পার্টটা, এগুলা নিয়ে কাজ করা হয়। সো ওইগুলাতে আমার ইন্টারন্যাশনাল কিছু অ্যাওয়ার্ড আছে যেটা আ সাস আ ইউপিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট লিডার হিসেবে, তারপর গ্লোবাল ইয়ুথ ডেভেলপ আমার অত অ্যাওয়ার্ডের গুলোর নাম মনেও নাই। সো আছে কিছু আ ৪-৫ টা হয়তোবা। লিডারশিপ হ্যাঁ, যেটা। এক্সাক্টলি হ্যাঁ, গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, এশিয়ান এক্সেলেন্স সামথিং কিছু একটা অ্যাওয়ার্ড। সো এরকম কিছু অ্যাওয়ার্ড আছে। অ্যান্ড অর্গানাইজেশনাল লেভেলে যখন কাজ করতে হয় তখন এক্সেলেন্সি কিছু অ্যাওয়ার্ড আছে। সো হ্যাঁ, এটাই আরকি নাথিং বিগ। সো যারা তরুণরা যদি এইচআর প্রফেশনাল বা এইচআর এর ক্যারিয়ার করতে চায়, তাহলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ও এটাতে আমি ২ ভাগে নরমালি অ্যান্সারটা দিতে চাইবো যে ফার্স্ট অফ অল কেউ যদি আ ১ম এ ভেবেই নেয় যে আমার প্যাশন ফুললি এইচআর নিয়ে আমি আসলে অন্য কোনো দিকে যাইতে চাচ্ছি না বা আমি গেলে ভালো করতে পারবো না। দেন আমি বলব যে আচ্ছা ওকে ইউ আর ওয়েলকাম আসতেই পারেন। বাট অবশ্যই সবসময় সাজেস্টেড থাকবে যে আচ্ছা কারেন্ট ট্রেন্ড কি নিয়ে চলতেছে অ্যান্ড ফিউচার ট্রেন্ড কি হবে? এইটা যত বেশি অ্যাডাপ্টেড ওয়েতে সে আগায় নিতে পারবে, তত তার জন্য আসলে গ্রোথ করাটা ফাস্ট হবে। অ্যান্ড আমি যেটা বারবারই বলছি, আ এআই টেকনোলজি এইটার সাথে তার অ্যাডাপ্টেশন যত ভালো হবে, আমার মনে হয় তার জন্য মানে অ্যাডাপ্ট করাটা ইজি হবে। অ্যান্ড সাথে, সাথে আরেকটা বিষয় আছে যে নরমালি ধরেন আমি বলব যে যদি এই যে প্রফেশনে আসা হয়, তাহলে আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করা। রেগুলার ডে টু ডে এক্টিভিটি যদি সে চিন্তা করে যে আমি রেগুলার এইচআর হিসেবেই সারা জীবন থেকে যাব, আমি বলব আসার দরকার নাই। আ আউট অফ দ্য বক্স অ্যাজ ইন সে চিন্তা করবে যে আচ্ছা আমি একটু ইউনিক কিছু করব। যেটা হয়তো আমার রেগুলার এইচআর এর বাইরে আমাকে একটু হাইলাইট করবে। কারণ কি ধরেন একটা অর্গানাইজেশনে যদি ১০০ জন মানুষ থাকে, টোটাল ম্যান পাওয়ার থাকে, সেইটা ম্যানেজ করতে হাইয়েস্ট ৪ থেকে ৫ জনের বেশি এইচআর কিন্তু লাগে না। সো আমার এটা বুঝতে হবে এইচআর এর স্কোপ কিন্তু অনেক কম। সো এইখান থেকেই আমি আরেকটা পয়েন্ট আসছি এইচআর এর স্কোপ অনেক কম। তো সেইখানে কেউ যদি ইউনিক কিছু করে, আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করে বা যদি রেগুলারও করে, রেগুলার করলে সে ওখানে চান্স পাবে, পাবে না তা না। বাট আউট অফ দ্য বক্স করলে তার পার্সোনাল গ্রোথ অনেক হেল্প করবে। ইভেন সে জবের বাইরেও অনেক কিছু চিন্তা করতে পারবে।
আর যদি কেউ মনে করে যে না ভাই আমি কনফিউজড, আমি কয়েকটা নিয়ে কনফিউশনে আছি, আমার হয়তোবা হাতে মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, এইচআর আছে। দেন আমি কি করতে পারি? তখন আমি বলব যে যদি আপনার প্যাশন না থাকে এইচআর এর প্রতি আপনি এইচআর এ আসবেন না। কারণ আমি বললাম যে একটা অর্গানাইজেশনে একটা ছোট পোরশন থাকে এইচআর পার্ট। সো এখানে যদি আপনি ডাইনামিক কিছু না করতে পারেন বা ইভেন ডে টু ডে ই করে যান। সো আসলে এটা আল্টিমেটলি আপনার পার্সোনাল গ্রোথ এ হয়তো অত বেশি হেল্প করবে না বা কারো পার্সোনাল গ্রোথ এ হেল্প করবে না। সো আমি সেক্ষেত্রে সবসময়ই বলব যে যদি জীবনে কিছু করতেই হয়, ভালোভাবে করতে। তো শুধু কোনোভাবে করলাম, করে গেলাম এটার জন্য করতে বলব না। এইজন্যই বলব যে যেইটাতে প্যাশন কাজ করে ওইটাতেই যাওয়া এবং সেইটাতে ফুললি ডাইনামিক ওয়েতে আমার ট্রেইন গুলা বুঝে স্কিল গুলা ডেভেলপ করে ট্রাই করা যে মার্কেটে হাইলাইটেড ওয়েতে কিছু একটা করা। সো যদি শর্টকাটে এটাই বলব যে যদি কেউ এইটা নিয়ে খুব বেশি প্যাশনেট হয়, ইউ আর ওয়েলকাম। And cope up with the AI technology and those things that will help you to grow. And যদি মনে হয় যে না কেউ ডিরেক্টলি এটা নিয়ে প্যাশন নেই বাট চিন্তা করছে, তাহলে আমি বলব দরকার নাই। রাদার টেকনিক্যাল কোনো ফিল্ডের দিকে একটু চিন্তাভাবনা করলে যদি হায়ার এডুকেশনের দিকেও যাওয়া যেতে পারে, এটা দ্যাট উইল হেল্প হার অর হিম। আচ্ছা, আমি যদি এড করি, আপনি নিজেও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে কিন্তু আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে বিবিএ করছি, তাই না? তাদের ইচ্ছা থাকতে পারে এইচআর এর দিকে যাওয়া। তাদের জন্য কি আপনার আলাদা কোনো সাজেশন থাকবে? আ না, এটা আসলে যারা ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে তাদের মানে বেশ ভিউটা ওয়াইড থাকে। সুবিধা হচ্ছে এটা। মানে ধরেন আপনার এসএসসি বা এইচএসসি তে সায়েন্স থাকলে আপনার স্কোপটা অনেক বেশি থাকে। আপনি অ্যাডমিশনের টাইমে দেখবেন যে অনেকগুলা ইউনিটে পরীক্ষা দিতে পারছেন। বাট যারা নরমালি ইসে থাকে, বি ইউনিটে থাকে বা নরমালি কমার্স বা আর্টস থাকে, তাদের কিন্তু এই সুযোগটা থাকে না। সো আমি বলব সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকলে অপশনটা এভেইলেবল থাকে। ইনিশিয়াল একটা টাইম পর্যন্ত ভিজিবিলিটি থাকে। আর পরবর্তীতে তারা যদি এইচআর এ আসতে চায় তো মানে কথা আমার সেমই থাকবে যে যদি তাদের প্যাশন কাজ করে, তো আসলে প্যাশন তো ১ম এই বোঝা যায় না। কাজ করতে বিভিন্ন অর্গানাইজেশন করতে সে হয়তোবা ফিল করতে পারে আচ্ছা আমি যেরকম ধরেন আমি যদি আমার পার্সোনাল ঈদের কথা বলি, আমি যখন ট্রেনিং আমি কখনো ভাবি নাই নরমালি ১ম দিকে যে ট্রেনিং এ আমি আসবো। মানে আমি ট্রেনিং করাবো। ইভেন আমি পাবলিক স্পিকিং এ ভয় পাইতাম। মানে ১ম দিকে যখন হইতো, প্রেজেন্টেশন হইতো, আমার ভয় লাগতো, মাঝে পা কাঁপতো। এখন এইটাই আমার প্রফেশন। আমি হয়তোবা ২০০-৩০০ মানুষের সামনে যেয়ে কথা বলছি। সো এইটা আসলে এইটাও একটা বিষয় যে আপনার উইকনেস যেগুলো আছে এটা আপনি কতটা স্ট্রেংথ এ পরিণত করতে পারছেন এটার উপরে ডিপেন্ড করছে আপনার ফিউচারটা কেমন যাচ্ছে। সো আমি এইটাই ফুললি তাদের পরে স্বাধীনতা রাখবো যে এটা আগে থেকে আ মানে নিজের উপর কোনো প্রকার বায়াস না হয়ে একটু আ এইটা বোঝা যে আমি কোনটাতে ভালো করতে পারবো, কোনটাতে আমার প্যাশন কাজ করে। আমার ভালো লাগে করতে লং টাইম এ আমি হয়তোবা এটাতে ইউনিক কিছু একটা করতে পারবো, ওইটাতে আগানো উচিত। আচ্ছা ভাইয়া, সো আপনাকে ধন্যবাদ আজকে অসাধারণ আলোচনার জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো এআই নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি কিন্তু আজকে দূর হয়েছে। এবং আমরা জানতেও পারলাম যে টেকনোলজি এবং হিউম্যান টাচ দুটি একসাথে অ্যালাইন করলে কিন্তু একটা সত্যিকারের ম্যাজিক ঘটে। সো আপনাকে ধন্যবাদ আপনার সময় এবং ইনসাইটস আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং দর্শকদেরও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তীতেও আমরা আপনাদের পাশেই পাবো। এবং দ্য ডেইলি কর্পোরেট টিমের পক্ষ থেকে ভাইয়াকে অনেক শুভকামনা এবং আজকের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। ধন্যবাদ দর্শক।